যে যেখান থেকে টিউন করে আসুন সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এর সময়টা হচ্ছে ঠিক এই মুহূর্তে রাত 12:01 শুরু হয়ে গেল আর যে কনক এবং ফিরোজ খানের সাথে ভৌতিক 90.8। বলছি আপনাকে, আপনি আপনাদের সাথেই থাকবেন ঠিক রাত 2টো পর্যন্ত। ইন দ্য মেন টাইম আমাদেরকে চাইলে আপনি SMS করতে পারেন, ফেসবুক মাধ্যমে জয়েন করতে পারেন আমাদের সাথে, এবং আপনার সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে থাকে তবে আমাদের ফেসবুকের ভৌতিক পেজে শুধুমাত্র ঘটনাগুলো শেয়ার করবার জন্য, এবং যদি কোনো ঘটনা আপনি শেয়ার করতে চান তাহলে অবশ্যই facebook.com/ভৌতিক90.8 এই পেজে যাবেন এবং আপনার ঘটনাটি সুন্দর করে উপস্থাপন করে অবশ্যই আপনি আমাদেরকে ইনবক্স করবেন। যদি আমাদেরকে ইমেল করতে চান কোনো ঘটনা, যারা অনেকেই রেকর্ড করে আমাদেরকে পাঠাচ্ছেন তাদের জন্য একটি অপশন খোলা রয়েছে, এবং সেই অপশনটি হচ্ছে ভৌতিক908@gmail.com। সেই অ্যাড্রেসে গিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন। আমরা চেষ্টা করবো সেটি অন এয়ার করবার জন্য। এবং ঠিক এই মুহূর্তে যারা ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তাদের জন্য ফেসবুকে খুব সিম্পল একটা ওয়ে রয়েছে, which is www.facebook.com/asianradio। সেই অ্যাড্রেসে গেলেই আপনি একটা ভৌতিকের পোস্ট দেখতে পাবেন। সেই পোস্টে লাইক দিয়ে কমেন্ট করবেন। আমরা ট্রাই করবো সেই কমেন্টগুলো রিড আউট করবার জন্য, এবং শেয়ার করতে পারেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। এবং আর আজকের ভৌতিক এবং গল্পগুলো আপনাদের থাকে কেমন লাগছে সেই কথাবার্তাগুলো আমাদেরকে লিখতে পারেন। লিখুন আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আমরা রাত 2টো পর্যন্ত আপনাদের সাথে আছি। এবং শুরুতেই আমরা একটা ঘটনা শুনে ফেলবো, যে ঘটনাটি আমরা ভৌতিকের পেজ থেকে নিয়েছি এবং আমাদের ভেতর থেকে একজন আমাদেরকে ইনবক্স করেছেন। একে একে কিন্তু সবাই আমাদেরকে ইনবক্স করে ফেলছেন, এবং আপনার ঘটনা যদি থেকে থাকে তাহলে বলবো প্লিজ লিখে ফেলুন এখনই। আমরা ফিরছি একটু পর আপনার কথাবার্তাগুলো নিয়ে। আমি রুকুন, নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের ছাত্র। আমি, রুবেল ও রেজবি 3 বন্ধু প্রচুর আড্ডা দেই এবং আমরা প্রতিদিন ঘুরতে অনেক বেশি ভালোবাসি। তো একদিন আমরা সিদ্ধান্ত নিলাম আজ আমরা শ্মশান ঘাটে ঘুরতে যাব। বিকেল বেলা 3 জন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এর আগে শুনেছি যে শ্মশানে গেলে নাকি অনেক ভয় পায় এবং কোনো কিছু নাকি ঘটতে থাকে। যাই হোক, ঠিক পৌঁছে গেলাম আমরা যখন শ্মশানের গেটে পৌঁছলাম, গেটটি অনেক সুন্দর লাগলো। গেটের 2 পাশে হিন্দুদের মা কালীর মূর্তি দেখে মনে করলাম ছবি তুলব এবং ফেসবুকে আপলোড করব। তারপর সেখানে 3 জন বেশ কিছু ছবি উঠালাম। ভেতরে প্রবেশ করার পর আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। প্রথমে আমরা দেখতে গেলাম যেখানে মৃত ব্যক্তিকে পুঁতে রাখে। এমনিতেই 3 জনের মধ্যে আমি একটু বেশি ভয় পাই, তবে ওদেরকে আমার এই ভয়ের ব্যাপারটা কিছুতেই বুঝতে দেই না। ঘুরে দেখতে লাগলাম। যখন ওই জায়গায় ঘুরছিলাম, হঠাৎ আমি একটা শব্দ শুনতে পেলাম। কোনো বাচ্চা কান্না করছে। আমি অবাক হলাম, এখানে তো কোনো বাচ্চা নেই, তাহলে কে কান্না করছে? আমি রেজবিকে জিজ্ঞেস করলাম যে সে কোনো কিছুর শব্দ শুনতে পাচ্ছে কিনা। সে আমাকে বলল, না তো, আমি তো কোনো কান্নার শব্দ শুনতে পাচ্ছি না। আমি অনেক ভয় পেতে শুরু করলাম। আমার পুরো শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। যাই হোক, সেখান থেকে হাঁটতে শুরু করলাম। যেখানে মৃত মানুষকে পোড়ানো হয় সেখানে যাব। সেখানে গিয়ে ভালো করে দেখলাম। আগে বলে নেই, সেখানে একটা বিশাল বড় বট গাছ আছে। দেখি রুবেল ও রেজবি গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলছে। আমি যেখানে মানুষ পোড়ায় সেখানে দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ চোখ গেল নিচের দিকে। যা দেখলাম তা আমি আশা করিনি দেখার জন্য। দেখি একটি বাচ্চার মাথা পড়ে আছে এবং আমার দিকে বিভৎসভাবে তাকিয়ে আছে এবং কান্না করছে। আমি তো চিৎকার করলাম। আমার 2 বন্ধু আমার কাছে ছুটে আসলো, এসে বলল, কিরে, কি হয়েছে, চিৎকার করলি কেন? আমি বললাম, নিচের দিকে তাকিয়ে দেখ। তারা নিচের দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না।
আমাকে বলল, কই কিছু তো দেখছি না। মনের ধাঁধা, চল ছবি তুলি। রাসেল ভাই, আমি তাদের সাথে ছবি তুলতে লাগলাম, কিন্তু আমার পুরো শরীর যেন ঘেমে যাচ্ছে। আমি ওদের বললাম, চল এখান থেকে চলে যাই। ক্রমশ আমার ভয় বাড়তে থাকে এবং মনে হচ্ছে সে কান্নার আওয়াজ আমি এখনো অবধি শুনতে পাচ্ছি। যাই হোক, আমরা সেখান থেকে বের হব। বের হবার আগে আমার চোখ যায় আবার সেই গাছের দিকে। দেখি একটু আগে যে বাচ্চার মাথা দেখলাম, সে মাথা গাছের উপরে। দেখে তো আমি ভয় পেয়ে তাড়াতাড়ি বের হয়ে আসি। তারপর আমরা বের হয়ে বাইরে এক চায়ের দোকানে চা খাচ্ছিলাম। হঠাৎ রিজভি আমাকে বলে, রোকন দেখ, কতগুলো ছবি তুললাম, একটা ছবিও নাই। সব ছবি লাল হয়ে গেছে এবং দেখতে কালীর মূর্তির মতো দেখাচ্ছে। আমরা এবার সবাই ভয় পেয়ে গেলাম। আমার অবস্থা খুবই খারাপ। আমার প্রচন্ড বমি শুরু হলো। তারপর রুমে গেলাম। একটু সুস্থ হওয়ার পর রাতে যখন ঘুমাই, ঠিক তখনই আমি স্বপ্নে দেখি সেই বাচ্চাটা কান্না করছে। তারপর থেকে প্রতিদিন একই স্বপ্ন দেখতে থাকি। তারপর এই বিষয়টি আমি আমার রুমমেট মাহাতাব ভাইকে জানাই। সে মসজিদে হুজুরের কাছে নিয়ে যায় আমাকে, এবং হুজুর সব শোনার পর সে আমাকে ভয় পাচ্ছি এমন কথা বলে এবং আমার বাতাস লাগছে। সে আমাকে পানি পরে দিল এবং পুরো শরীরে ফুঁ দিয়ে বলল, যা, এবার আর সমস্যা হবে না। তারপর আর কোনো সমস্যা হয় নাই। নাটোরে কোনো লিসেনার বন্ধু যদি শ্মশান দেখতে চান তাহলে চলে যাবেন এবং অভিজ্ঞতা নিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ। আমার ঘটনাটি পড়ে শোনাবেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। আমরা প্রথম ঘটনাটা শুনে ফেললাম, যিনি আমাদেরকে নাটোর থেকে লিখে পাঠিয়েছিলেন। আপনার ঘটনা যদি আমাদেরকে লিখতে চান, অবশ্যই চলে যেতে হবে facebook.com/ভৌতিক90.8 সেই পেজে, এবং সেখানে আপনি যদি আমাদেরকে ইনবক্স করেন, আমরা চেষ্টা করবো সেটি ফিরোজ খানের কণ্ঠে শুনবার জন্য। facebook.com/Asian Radio এই অ্যাড্রেসে ঠিক এই মুহূর্তে অনেকগুলো বন্ধু আমাদেরকে SMS করেছেন, মূলত আমাদেরকে কমেন্ট করেছেন, এবং সেখানে আপনি কমেন্ট করবেন। আমরা ট্রাই করবো সেটি রিড আউট করবার জন্য। প্রথম পর্ব থেকে আছি এমনটা লিখেছেন সায়েম সাগর। তিনি বলছেন, থাকবো যতদিন ভৌতিক 90.8 সাথে থাকবে। অসাধারণ সাউন্ড ইফেক্ট আর ঘটনাগুলো অবশ্যই একদিন অন্যতম সম্মানজনক স্থানে নিয়ে যাবে, এবং সেই দোয়াই করি। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই। শেখ আব্দুল্লাহ মামুন বলছে, আমার সবগুলো ঘটনা প্রকাশ করাতে ধন্যবাদ। আরো ঘটনা সংগ্রহ করেছি, সময় পেলে লিখে পাঠাবো। আপনি বরং একবার স্টেশনে এসুন, এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করুন, আমরা অনেক বেশি খুশি হব। সুমন রাজ, তিনি খিলগাঁও থেকে আমাদেরকে শুনছেন। এমডি নাইম হোসেন বলছে, আজকের ভৌতিকটা আশা করছি। হাফিজুর রহমান রয়েছেন, প্রতি সপ্তাহে শুনি, আজও শুনছি, প্রচন্ড ভয় লাগছে। নূর আমাদের সাথে রয়েছেন, এবং সাথে রয়েছেন আরো অনেকগুলো বন্ধু। আমরা সবার SMS পড়বার চেষ্টা করবো। SMS মাধ্যমে কি কি রয়েছেন এই মুহূর্তে? SMS এর মাধ্যমে বলতে পারেন আপনার মতামত আমাদের কাছে লিখুন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। অসংখ্য বন্ধুরা আমাদের কাছে এই মুহূর্তে SMS এর মাধ্যমে যুক্ত আছে। মাসুম ডেমরা থেকে, রসুলনগর থেকে লিখেছে, ভাইয়া ভয়ে শরীরে সব লোভ দাঁড়িয়ে গেছে, এমনটা লিখেছে। পাপ্পু আছে আমাদের সাথে ঢাকা থেকে, সে ভয় পাচ্ছে, আরো ভয় পেতে চায়। মনিকা, জেনিফা, চেরিন, জোনা, সূচনা, সিজান, চুলি, লতা, সোমা, সুমাইয়া, নারায়ণগঞ্জ থেকে সবাই বলছে তারা ভৌতিক 90.8 অনেক অনেক ভালোবাসে। মাহবুব চাঁদপুর থেকে লিখেছে, ভাইয়া আচ্ছা অনেক ভয় পাচ্ছে সে এবং তার ফ্রেন্ডরা মেরে শুনছে এবং আমরা কেমন আছি সেটা জানতে চাচ্ছে। শুভ মিরপুর থেকে আমাদের সাথে আছে। রোজ আছে আমাদের। এই মুহূর্তে চলে যাবো আমরা আরেকটা স্টোরিতে। সেই স্টোরিটি শুনে আমরা ফিরে আসছি আপনার কমেন্ট এবং SMS গুলো নিয়ে। আজকে আমি আপনাদের আরো একটি ঘটনা পাঠালাম। ভৌতিক ভালো লাগে তাই সত্য ঘটনা সংগ্রহ করে পাঠালাম। ভৌতিক ভিন্ন স্বাদের ভয়ঙ্কর একটি শো এবং আপনাদের দারুণ উপস্থাপনায় শোটি বেশ ভালো লাগে। যাই হোক,
আজ আমি আমার এলাকার এক মুরব্বী নানার কাছ থেকে শোনা ঘটনাটি আপনাদেরকে লিখে পাঠাচ্ছি। নানার বয়স ৮০ বছর হবে। খুব পরেজগার একজন মানুষ তিনি। স্বাধীনতার আগের কথা। নানা তখন ছিলেন যুবক। ২০ বছর বয়সে নানা বিয়ে করেন। নানার শ্বশুরবাড়ি নানাদের গ্রাম থেকে বেশ দূরে ছিল। বিয়ের দিন শ্বশুর বাড়ি পৌঁছাতে বরযাত্রীদের বেশ রাত হয়ে যায়। রাতে নানার বিয়ে সম্পূর্ণ হয় এবং বরযাত্রীর লোকজন সেখানে অবস্থান করেন। মানুষের তুলনায় ঘর কম থাকায় নানা এবং তার স্ত্রীকে আলাদা থাকতে হয়। নানা সহ 10 জন একটি ঘরে কোনো মতে নিজেদেরকে গুছিয়ে নেন। মাঝরাতের সময় সে ঘরের একজন নানা ও বাকি সবার ঘুম ভাঙায়। উনি ছিলেন নানার বন্ধু। নানার বন্ধু সবাইকে যা বলেন তা এরকম। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। শুনতে পান একটি মহিলার কণ্ঠস্বর নানাকে খুব সুন্দর করে ডাকছেন। নানার বন্ধু জিজ্ঞেস করলেন, কে কে আপনি? উত্তরে আসে, আমি আপনার ভাবি। নানার বন্ধু বলেন, ভাবি, এত রাতে আপনি ঘরে চলে যান। তারপর কোনো শব্দ হয় না। নানার বন্ধু ভাবলেন হয়তো ভাবি চলে গেছেন, কিন্তু হঠাৎ করে নানার বন্ধুকে কোনো এক পুরুষ গলায় বলছে, তোরা কাল সকালে চলে যাবি সাবিনাকে ছেড়ে। সাবিনা নানার স্ত্রীর নাম। নয়তো সবগুলাকে মেরে ফেলব। এরপর নানার বন্ধু সবাইকে ডেকে তোলেন ঘুম থেকে। সব শুনে নানা একটা হাঁক ছাড়েন, তুই কে রে? তখনই শুরু হয় ভয়ঙ্কর কাণ্ড কারখানা। হঠাৎ ভীষণ একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো ঘরে এবং একটা বিকট আওয়াজ। চিৎকার করে নানা ও তার বন্ধুদের গালিগালাজ দিতে থাকে আর চলতে থাকে ঘরের চালে দাপাদাপি। নানাদের মনে হচ্ছিল বাইরে প্রচন্ড প্রলয় হচ্ছে এবং ওনাদের মৃত্যু আসন্ন। হঠাৎ নানার এক বন্ধু দাঁড়িয়ে উচ্চ স্বরে আজান দিতে থাকে এবং দাপাদাপি আস্তে আস্তে কমে যায়। বেশ কিছুক্ষণের জন্য দাপাদাপি ও গালিগালাজ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার দাপাদাপি শুরু হয়। এবার নানারা ভয় পেয়ে যান এবং ওনারা জড়সড় হয়ে ভয়ে কাঁপতে থাকেন। কিন্তু হঠাৎ মুরগির ডাক শুনে ওনারা। নানারা সাহস নিয়ে ফজরের নামাজ পড়তে বাইরে আসেন এবং অদ্ভুত একটা জিনিস দেখেন। উঠানে একটা পচা লাশ পড়ে আছে এবং সেটা মানুষের, একজন পুরুষের। সবাইকে ডাকাডাকি করে বের করে আনা হয় এবং সবাইকে লাশটাকে দেখানো হয়, কিন্তু কেউই চিনতে পারছে না এটা কার লাশ। রাতের ঘটনা নানা সবাইকে বলেন। সবাই ভাবে হয়তো যার গলা শোনা গেছে সে এই লাশ ফেলে গেছেন, কিন্তু কেউ লাশটাকে চিনতে পারে না। পরবর্তীতে লাশটাকে দাফন করা হয় এবং নানা সস্ত্রীক নিয়ে গ্রামে ফিরে আসেন। এ ছিল ঘটনা। নানার আরো কিছু অদ্ভুত ঘটনা আছে, লিখে পাঠাবো। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। অবশ্যই আপনার নানার যেসব অদ্ভুত ঘটনা রয়েছে প্রত্যেকটা ঘটনা আমাদেরকে লিখে পাঠাবেন। আমরা ট্রাই করবো সেটি অন এয়ার করবার জন্য। আর যে কনক এবং ফিরোজ খান এই মুহূর্তে আপনার সাথেই রয়েছে। আপনি ফেসবুক মাধ্যমে আমাদেরকে কমেন্ট করতে পারবেন, facebook.com/Asian Radio। সেই ঠিকানা SMS যদি করতে চান AR লিখে স্পেস নাম, লোকেশন এবং কথাবার্তা সেন্ড করতে হবে দ্য সিগনেচার নাম্বার which is 2323। আবির আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন মজা লাগছে, একটা শো আপনি মিস করেন না। আচ্ছা, এমনি রানা হোসাইন তালুকদার তিনি বলছেন অনেক আগে থেকেই শুনছি কিন্তু আজকেই প্রথম লিখলাম। আচ্ছা, আমরা এক্সপেক্ট করবো ভৌতিক টিপ আপনি আমাদেরকে ইনবক্সে লিখবেন এবং সেই ঘটনা আমরা অন এয়ার করবো। খুব শীঘ্রই লিখে ফেলুন। আমার মনে হয় এটা আপনার জন্য ভালো এবং আমাদের জন্য ভালো হবে, বিকজ আমরা সব সময় নতুন নতুন ফ্লেভারের নতুন নতুন ঘটনা চাচ্ছি এবং খুব সিরিয়াসলি
যদি বলতে চাই তাহলে ভূতরা কিন্তু বসে নেই, অবশ্যই তারা নতুন নতুন ঘটনা ঘটাচ্ছে, হয়তো বা একই ওয়েতে কিংবা ডিফারেন্ট ওয়েতে। আমরা চাই সেই ডিফারেন্ট ওয়েতে ঘটনাগুলো আমাদেরকে লিখে আপনি পাঠান যদি আপনার সাথে ঘটে থাকে, এবং সেটি আমরা অন এয়ার করবো, বিকজ ভৌতিক পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় না খুব একটা রয়েছে, রাইট? এনিওয়ে, সালাউদ্দিন আহমেদ আমাদেরকে এসএমএস না কমেন্ট করেছেন তিনি facebook.com/Asian Radio সেই ঠিকানার পেজে। তিনি বলছেন সময়টা আর একটু বাড়ালে ভালো হতো। না, আমরা একটু মানুষের ঘুম নিয়ে একটু বেশি সিরিয়াস। আমরা চাই যে মানুষ দুটোর পর জেগে না থাকুক। এমনি সাগর হোসেন রয়েছেন, ছিলাম আছি থাকবো রাত 12টা থেকে। থ্যাংক ইউ। সাইকো মিজান বলছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ভৌতিক শোটার জন্য। আপনি 16 মিনিট আগেই কমেন্টই করেছেন। আপনার ভালোবাসায় প্রোগ্রামটাকে আরো অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। মেহবাবুল আলম মেহেদি তিনি আমাদের সাথে গাজীপুর থেকে শুনছেন। এসএমএস মাধ্যমে কে কে রয়েছে ফিরোজ ভাই? এসএমএস এর মাধ্যমে আপনার মতামত লিখে জানিয়ে দিন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠান। যদি চান যে আপনার সাথে ঘটেছে অথবা আপনার কোনো মাধ্যম থেকে আপনি জানা আছে এরকম ভয়ঙ্কর কোনো ঘটনা, সেই ঘটনা আপনি নিশ্চয়ই আমাদেরকে লিখে পাঠাতে পারেন www.facebook.com/bhautik90.8 সেখানকার ইনবক্সে এসে বাংলায় সুন্দর করে আপনার ঘটনাটি লিখে পাঠাবেন। নিশ্চয়ই আমরা চেষ্টা করব অন এয়ার করার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধুরা আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে যুক্ত আছে। আকাশ শিকদার আছে আমাদের সাথে। আজকে অনেক ভয় বেশি পেতে যাচ্ছে এমনটা লিখেছে। আনুষ্কা চৌধুরী থেকে ভাইয়া, আচ্ছা এই শোটা তার অনেক পছন্দের এবং বলেছে কনক ভাই এন্ড ফিরোজ ভাইয়া আপনাদের উপস্থাপনা অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুটি আমাদের সাথে আছে নাজিব ইব্রাহিমপুর থেকে, শোটা আমার অনেক প্রিয়। ইশরাফিল মিরপুর 10 নম্বর থেকে লিখেছে তোমাদের অনেক বড় ফ্যান আমি, তোমাদের সব সময় সব এপিসোড শুনি এমনটা লিখেছে। প্রিয়াস আছে আমাদের সাথে মিরপুর থেকে। এমডি হুসাইন কাওলা বাজার থেকে লিখেছে ভৌতিক শুনছে অনেক ভালো লাগছে। মিলন আছে আমাদের সাথে সোনারগাঁও থেকে, সে শুনছে তার অনেক ভালো লাগছে আর বলেছে এবং আমার আচ্ছা পরিবার মিলে সে শুনছে এমনটাই লিখে জানিয়ে দিয়েছে। অসংখ্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছে এই মুহূর্তে। এটা আপনি লিখতে থাকুন, আমরা আপনার কমেন্ট এবং এসএমএস নিয়ে ফিরবো। বাট এই মুহূর্তে আপনাকে একটি ভূতের বাড়ির খবর দিতে চাই, যেটি বার্লে ভিক্টোরিয়া নামে পরিচিত এবং এটি অবস্থিত ইংল্যান্ডের যে কোনো একটি জায়গা এবং ইংল্যান্ডের সবচেয়ে পুরনো প্রাচীন পোড়াবাড়ি যেটিকে বলা হয়। এটির ইতিহাসটা একটু ভিন্ন রকমের। বাট শুরুতে আপনাকে বলি, ওই স্থানে এক খ্রিস্টান ধর্ম যাজিকাকে দেয়ালের ভেতর জীবন্ত কবর দেওয়া হয়েছিল। সত্যি খুব দুঃখজনক। পরে হঠাৎ ধারণা তার কঙ্কাল উদ্ধার করা হয় এবং কাছেই সমাহিত করা হয়েছিল, এবং এই সূত্রটি আমরা কালেক্ট করেছি হন্টেড রুম নামক একটি ওয়েবসাইট থেকে। আমি বরং সেই বাড়িটার ব্যাপারে একটু ধারণা আপনাকে দেই। ইতিহাসটা যদি আপনি জানেন আমার মনে হয় আপনার ভালো লাগবে। বার্লে ভিক্টোরি 1863 সালে একটি পুরনো গির্জার পাশে এটি নির্মিত হয়। তবে 1900 সালের প্রথম দিক হতে এখানে অদ্ভুত কার্যক্রম ঘটার বর্ণনা পাওয়া যায়। প্রথম ঘটনা জনসাধারণের নজরে এসেছিল 1928 সাল থেকে, যখন বাড়ির মালিক গাই এরিক স্মিথ ও তার স্ত্রী অদ্ভুত ঘটনা সমূহের জন্য ডেইলি মিরর পত্রিকার সাথে যোগাযোগ করছিলেন। এনিওয়েজ, আবারও বলছি, অদ্ভুত সব ঘটনার জন্য স্ত্রী এবং হাজবেন্ড দুজন মিলেই দি ডেইলি মিরর পত্রিকা, আপনি হয়তো বা জানবেন, পৃথিবীর সব থেকে বিখ্যাত একটি পত্রিকার মধ্যে একটি, তাদের সাথে যোগাযোগ করেন। তারপর সংবাদপত্র অতি প্রাকৃতিক তদন্তকারী হিসেবে পরিচিতি হ্যারি একটি তেলের প্রদীপ থেকে আগুন ধরে 1939 সালে বাড়িটির নিচের অংশে এবং যেসব ভৌতিক ঘটনা ঘটেছিল সেখানে সবচেয়ে ভূতুরে স্থান হিসেবে এটি পরিচিত, এবং লন্ডন থেকে 45 মিনিট সময় লাগে সেখানে যেতে। এখানকার ভৌতিক কার্যকলাপ খুব স্পষ্ট বোঝা যায়। রোমাঞ্চ প্রিয় দর্শনার্থী কিছু অশরীরী অস্তিত্ব খুব ভালোভাবেই আঁচ করেন সেখানে, এমনটাই প্রচলিত রয়েছে। বিশ্ববিখ্যাত সাইকিক মিডিয়াম ও বিশেষজ্ঞ লরাইন ওয়ার্নার স্থানটি পরিদর্শন করেছিলেন। তিনি বলেছেন যে এটি একমাত্র জায়গা যেখানে ভৌতিক কার্যকলাপ সব সময় চলে থাকে। ওই জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গেই কিছু না কিছু অনুভব করবেন। তিনি প্রথম যখন বার্লে ভিক্টোরিতে যান তখন অন্যদের সাথে একজন সংবাদকর্মীও ছিলেন সঙ্গে। দরজা দিয়ে প্রবেশের পরেই ওই সংবাদকর্মী চিৎকার করে বলতে শুরু করেন, আমাকে কেউ আঘাত করেছে, আমাকে কেউ আঘাত করেছে, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। সেই সময় টেপ রেকর্ডার অন ছিল এবং টেপ রেকর্ডার, ক্যামেরা সহ আরো অনেক ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করা হয় ভৌতিক অস্তিত্ব প্রমাণ ও পরিমাণের জন্য।
পরে রেকর্ডার শোনা গিয়েছিল যখন লোকটি বলছিল আমি নিঃশ্বাস নিতে পারছি না, তখন এক মহিলা কণ্ঠ বলছে ওকে আঘাত করো, ওকে আঘাত করো, ওকে আঘাত করো। তারপর ওই সংবাদকর্মী বার্লি ভিক্টোরি নিয়ে তার অভিজ্ঞতা লিখতে অস্বীকার করেন। আমার কাছে যেটা মনে হচ্ছে অনেকেই পরবর্তীতে তাকে পর্যন্ত লিখতে নিষেধ করেছিল। ইনফ্যাক্ট আমার মনে হয় যেসব অশরীরী তাকে আঘাত করার কথা বলেছিল তারাই পরবর্তীতে নিষেধ করেছিল। এনিওয়েজ, আমরা সেটা নিয়ে খুব একটা চিন্তা করবো না, বিকজ আমি ব্যক্তিগতভাবে ভূত জিনে খুব বেশি রকমের বিশ্বাস করি এবং লজিক্যালি আমি এটা বিশ্বাস করি। যাই হোক, আমরা এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে আরেকটা ঘটনা শুনে ফেলবো। আপনার কমেন্ট গুলো করতে চাইলে facebook.com/asianradio সেই ঠিকানা যাবেন এবং SMS করতে চাইলে AR স্পেস নাম, ঠিকানা এবং কথাবার্তা লিখে সেন্ড করতে হবে 2323 নাম্বারে। ভাইয়া, আমি আপনাদের সাথে আজকে একটি ঘটনা শেয়ার করব। এটা হলো ফেনী সদর হাসপাতাল। ঘটনাটি এক দারোয়ানের সাথে ঘটা। তার ছেলে আমার নিকট এই ঘটনাটি বললেন। আমার বাবা একজন দারোয়ান ছিল, নতুন হলো চাকরি করছে, 15 দিন চাকরির বয়স। সবকিছু ঠিকঠাক মতো বুঝে উঠতে পারছিলেন না। আসছে কেবল, বুঝতে আরো সময় লাগবে। একদিন রাতে তারা দুজন করে ডিউটি করে। একজনকে হঠাৎ আসতে লেট হতে পারে বলে সবাই চলে যায়। সে বলেছিল সে চলে আসবে। তখন রাত 1:50, এখনো সে আসে না। 2টা গেট আছে, সেখানে রোগীদের যাওয়া আসা ও লাশ কাটা ঘর, সামনে গেট। আমার সাথী না আসায় লাশ কাটা ঘরের সামনের গেট লাগিয়ে দিতে হবে, কারণ ওটা 12টার পর লাগিয়ে দিতে হয়। গেলাম হাতে করে লাইট নিয়ে। লাগানোর সময় ভালো করে চেক করা হয় যাতে চোর এসে ভেতরে না থাকে। চেক করা শেষ করলাম। তালা লাগিয়ে বাইরে বের হতেই দেখলাম সাদা কাপড় পরা একটা লোক একটু দূরে বসে কাঁদছে। সে ভাবলো হয়তো রোগী মারা গেছে বা তার জন্য কাঁদছে। কেন কাঁদছে তা জানার জন্য তার নিকট গেলাম। বললাম, কে আপনি, কাঁদছেন কেন? কোনো কথা না বলে 2বার বলার পর সে বলে উঠল, আমার সব শেষ, মারা গেছে। বুঝতে আর বাকি রইল না, কেউ হয়তো বা তার মারা গেছে। বলে গেট লাগিয়ে যেতে না যেতেই লোকটা নাই। একটু ভাবলাম চলে গেছে হয়তো। একটা লাইট জ্বলছে সব সময়, তাকে দেখতে পাইলাম। 1 ঘন্টা পর গেটের কাছে জোরে জোরে ডাকতে লাগলো লাশ কাটা ঘরের গেট থেকে। আমি বুঝলাম কোনো লোক এলো বুঝি। গেলাম গেটের কাছে, দেখলাম ভ্যান চালক আর লাশ। ভ্যান চালকের মুখ চাদর দিয়ে ঢাকা ছিল। বললাম, এটা কি? উনি বলল, লাশ। লাশ নিয়ে আসলাম। তো আমি জিজ্ঞেস করলাম, লাশের সাথে লোকজন কোথায়? সে ভ্যান চালক বলল, আসতেছে পিছনে। এই বলে গেটটা খুলে দিলাম। সিঁড়ির সামনে চাটাই খুলে দেখলাম, আরে এই তো সেই লোক যাকে আমি 1 ঘন্টা আগে দেখেছি। ভ্যানওয়ালা বলেন, ও তাই, দেখেন তো এরকম নাকি? বলে চাদরখানা সে সরিয়ে ফেলেন। তারপর যা দেখি, তার কোনো মুখ কান ছিল না। চোখ দুটা এত ছোট যা ঝলঝল করছে। এ দেখে আমি চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর সকালে হাসপাতালের বিছানায় জ্ঞান ফিরে। সবার নিকট জানতে পারলাম যে লাশ কাটা ঘরের মধ্যে আমাকে পাওয়া যায়। তারপর সে খুব ভয় পেয়ে যায়, সবাইকে সে ঘটনা খুলে বলে। তারপর থেকে তার প্রচন্ড পরিমাণ জ্বর ছিল অনেকদিন যাবৎ। এই ছিল আমার ঘটনা। ভাইয়ারা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম ইমন।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইমন ভাইকে আমাদেরকে ঘটনা লিখে পাঠাবার জন্য। আপনি চাইলে কিন্তু ইমন ভাইয়ের মতো আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের ভৌতিক পেজে আপনাকে আপনার সেই ঘটনাটি লিখে সুন্দর মতো তারপর আমাদেরকে ইনবক্স করতে হবে, এবং সেটার অ্যাড্রেস হচ্ছে facebook.com/bhautik90.8 facebook.com/Asian Radio। সেই ঠিকানায় আপনি করবেন আপনার কমেন্ট ঠিক এই মুহূর্তে, এবং শেয়ার করবেন যাতে বন্ধুরা মিস না করে ফেলে। লাশ কাটা ঘরের কিছু গল্প হলে ভালো হবে, এমনটাই লিখেছেন AB আবির। আমরা ট্রাই করবো লাশ কাটা ঘরের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। রয়েছেন আমাদের সাথে সাদ্দাম হোসেন, তিনি বলছেন ভাই আমি তোমাদের নতুন বন্ধু। আচ্ছা, সজীব রাজ তিনি বলছেন তাড়াতাড়ি শুনতে চাই। হারুন রহমান আরিয়ান তিনি বলছেন আমি রুমের লাইট অফ করে শুনছি, আমার খুব শরীর জ্বর তাও শুনছি। অলরাইট, আপনার সুস্থতা কামনা করছি। ইন দ্য মিন টাইম যারা শুনছেন আমাদেরকে, তারা আমার মনে হয় রুমের লাইট অফ করে শুনতে পারেন যদি আরো একটু বেশি এনজয় করতে চান হরর ফিলটাকে। এমডি নুরুদ্দিন খান তিনি বলছেন আপনাদের নতুন বন্ধু, ভয় লাগছে না। আচ্ছা, আমার মনে হয় আপনি থাকুন, অবশ্যই একটা সময় গিয়ে ভয় লাগবে। রয়েছেন আমাদের সাথে হিমু, সালাউদ্দিন আহমেদ আমাদের সাথে রয়েছেন, তিনি আরেকটু সালাউদ্দিন আহমেদ তিনি একটু বেশি সময় আবেদন করেছেন। আলন বয় রোগী আমাদের সাথে রয়েছেন, মাহবুবুল আলম মেহেদি সহ অনেক বন্ধু রয়েছেন। SMS নিয়ে নিব আমরা কিছু। SMS করুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে জানা লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। অসংখ্য বন্ধুরা আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। MD ইমদাদুল ইসলাম রবিন ঢাকা থেকে আছে আমাদের সাথে, লিখছে খুব ভয় লাগছে। আমাদের সাথে আছে ইয়াসমিন কুরিল থেকে, লিখছে ভৌতিকের সব গল্পগুলো তার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। যারা আছে আমাদের সাথে উত্তরা থেকে, ভয় পাচ্ছি আমি আর আমার কাজিন একসাথে শুনছি, আপনাদের দুজনকে ওয়েলকাম করছে ভৌতিক 90.8। কুমিল্লা থেকে তোহা আছে আমাদের সাথে, অনেক কথা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। আর যে আকাশ লিখেছে সেও ভয় পাচ্ছে এবং ভালো লাগছে আমাদের লিখেছে। মাসুম ড্যামরা থেকে আছে আমাদের সাথে, খুব ভয় পাচ্ছি। খান সুমন আছে আমাদের সাথে নেত্রকোনা থেকে, যত শুনি ততই ভয়, আচ্ছা অনেক ভয় পাচ্ছে সে আমাদের লিখেছে। কামাল ফ্রম গাজীপুর থেকে লিখেছে আমি আপনাদের নতুন বন্ধু, আপনাদের শোটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে এবং নাইস বলেছে, থ্যাংক ইউ সো মাচ কামাল। আমাদের সাথে আছে শাকিল ধানমন্ডি সাত থেকে, লিখেছে ভাইয়া অনেকগুলা, আচ্ছা তার কাছে অনেকগুলো গল্প আছে সে আমাদের কাছে বলতে চায়। আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে আসতে চান ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন। আর হচ্ছে যদি চান যে হ্যাঁ আপনার ঘটনাটি আমরা অনিয়ার করি, আমি ফিরোজ খানের কণ্ঠে শুনিয়ে দিই আপনাদেরকে, তাহলে আপনি লিখুন www.facebook.com/bhautik90.8, সেখানে ইনবক্সে এসে বাংলায় সুন্দর করে আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিবেন, নিশ্চয়ই আমরা অনিয়ার করবো। লাবিব আছে আমাদের সাথে ঢাকা গুলশান 2 নাম্বার থেকে, অনেক ভালো লাগছে। সুলাইমান আছে আমাদের সাথে ফরিদপুর থেকে, আমি আজ প্রথম আপনাদের SMS করলাম, অনেক ভয় লাগছে, আরো ভয় পেতে চাই। আমার ভৌতিক 90.8 নিয়ে আর যে কনক এবং ফিরোজ খানের সাথে আপনি জয়েন করবেন, এবং যারা যারা স্টুডিওতে এসে সরাসরি আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তাদেরকে খুব শীঘ্রই আবার ডাকবো এবং ট্রাই করবো অনিয়ার করবার জন্য। ঠিক এই মুহূর্তে আমরা আরেকটা ঘটনা না, আমরা যেটা করবো সেটা হচ্ছে শ্রোতার কাছে চলে যাবো, বাট তারও আগে কিছু কমেন্ট পড়ে দিতে চাই। আশরাফুল তিনি নারায়ণপুর থেকে লিখেছেন কনক ভাই কমেন্ট কিসের জন্য পড়ছেন না, অনেকগুলো কমেন্ট। আয়াত রহমান আমাদেরকে লিখেছেন আমাদেরকে। হাজিরা জান্নাত তিনি তার অনেকগুলো বন্ধুকে মেনশন করেছেন। আমার মনে হয় যারা যারা এই জিনিসটা করতে চান, বন্ধুদেরকে শেয়ার করতে চান না, তাদের সব বন্ধুদেরকে আমাদের এই শোতে মেনশন করতে পারেন, আই গেস তারা পছন্দ করবে। রেজবি হাসান বলছেন ভয়ের ছিল ভালো ছিল, ওকে থ্যাংক ইউ। আতিকুর রহমান কিবরিয়া তিনি আমাদের সাথে রয়েছেন, ডাউনলোড করেছি একসাথে 10টি এপিসোড, অলরাইট থ্যাংক ইউ। এবং আমাদের এই শোটা কিন্তু এখন প্রায় প্রত্যেকটা ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে অনেকেই, আমরা না করবো না তাদেরকে, অবশ্যই আপনারা আপলোড করতে থাকুন, এবং যারা ডাউনলোড করে শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মীর জুয়েল আমাদের সাথে রয়েছেন, রহস্যময় হিমু তিনি বলছেন আরো অনেক বেশি ভয় পেতে চাই। শ্রোতা ভৌতিক 90.8 ঠিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন একজন প্রবাসী শ্রোতা, যিনি আমাদেরকে এশিয়ান রেডিওর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে নিয়মিত শুনে থাকেন, এবং শুধু আমেরিকা থেকে তিনি আমাদেরকে শুনতেন। ইনফ্যাক্ট উনি দেশে এসেছেন এবং এই সুযোগটা আমরা কাজে লাগিয়েছি, তাকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপু প্লিজ আপনি আপনার নামটা বলবেন এবং পুরো পরিচয়টা যদি বলতেন। আসসালামু আলাইকুম, আমার নাম সুইটি, আমি এসেছি লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া থেকে। আমি আসলে এশিয়ান রেডিওর ভৌতিক অনুষ্ঠানটা
সবসময় শুনি আসলে, যখন লাইভ না শুনতে পারি আমি ডাউনলোড করে শুনি। আমার খুব প্রিয় একটা অনুষ্ঠান। তো আমার খুব ইচ্ছা ছিল যখনই আমি দেশে আসব, আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া কিছু প্যারানর্মাল ঘটনা আমি জানি, যেগুলো আমার শেয়ার করার খুব ইচ্ছা ছিল। যাক, আমি এবার সুযোগ পেলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। বেসিক্যালি এটা আমাদের জন্য অনেক বড় একটা সম্মানের ব্যাপার যে আপনি ডিরেক্ট আমাদের সাথে আজকে কানেক্টেড হয়েছেন ভৌতিক 90.8 টিমের সাথে। তো আমরা শুরুতে হয়তো আপনার সাথে অফিয়ার যেমনটা কথা বলছিলাম, অনেকগুলো ঘটনা, ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা, আস্তে আস্তে আমরা সবগুলো ঘটনা শুনবো। আপনি প্রথমে আমাদেরকে কোন ঘটনাটা শোনাবেন? প্রথমে আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 1963-60s এর ঘটনা আর কি, অনেক পুরনো। আসলে 50 বছর, 55 ইয়ার্স এরকম তার আগের ঘটনা। জি, এটা ঘটেছিল অ্যাকচুয়ালি আমার মায়ের জীবনে। তো আমার আব্বা ছিলেন সরকারি কর্মকর্তা। তো ওই সময় আব্বা ময়মনসিংহের কোন একটা মফস্বল শহরে ছিলেন, ওনার বদলির চাকরি ছিল। তো আব্বা সরকারি একটা বাসাতে থাকতেন। তো আমার দাদুর অসুখের খবর শুনে আব্বার গ্রামে যেতে হয়েছিল 3 দিনের জন্য আর কি। 3 দিন পরে উনি ফিরবেন। তো আমার বড় ভাইয়া তখন খুবই ছোট, লাইক 3-3.5 বছর বয়স, আর আমার বড় অপুর বয়স তখন 2-2.5 মাস, নিউবর্নই বলতে গেলে, খুবই ছোট বাচ্চা। তো আমার আম্মা একা থাকতেন। তো ওটা ব্রিটিশ আমলের তৈরি করা একটা বিল্ডিং ছিল। তো ওই সময়কার ব্রিটিশ আমলে তৈরি করা সরকারি বাসভবনগুলো যেমন হতো ওরকমই একটা বিল্ডিং ছিল। সামনে পেছনে টানা বারান্দা, 3টে থাকার ঘর, কিচেন, ডাইনিং। আর তখনকার ওনাদের বাথরুমগুলো ছিল মূল বসত বাড়ি থেকে অবশ্যই মানে এরকমই থাকে, মফস্বল বা গ্রামের একটু দূরে থাকে। হ্যাঁ, দূরে থাকে। তো ওরকমই ছিল, বাট পাকা ছিল। একটু দূরে 3-4টা স্টেপ সিঁড়ি দিয়ে উপরে উঠে বাথরুমটা যেতে হতো। তো আম্মার কাছে শুনতাম যে ওই বাথরুমগুলোকে বলা হতো মেথুরের বাথরুম, মেথর দিয়ে ক্লিন করতে হতো। ওরা মাসে 2 বার এসে ক্লিন করে দিয়ে যেত। তো যাই হোক, তো আব্বা গ্রামে গেলেন 3 দিনের জন্য। তো আমাদের একজন ওয়াচম্যান ছিল, যে আমাদের বিল্ডিংটার পাশে একটা ছোট ঘর ছিল, ওখানে উনি থাকতেন। বয়স্ক, খুব পরেশগার লোক ছিলেন, এবং আম্মা বলতেন যে উনি অনেক কিছু নাকি জানতেন, খুব ইবাদত বন্দেগী করতেন। তো আব্বা ওনাকে বলে গিয়েছিলেন যাওয়ার সময় যে আপনি একটু দেখেন আপনার আম্মা আছে। উনি আম্মা ডাকতেন আমার আম্মাকে, যে আপনার আম্মা আছেন বাচ্চাদের নিয়ে, আপনি একটু দেখবেন, আমি 3 দিন পর। দাদুর কথা বললেন। তো আব্বা তো চলে গেলেন, তো আম্মা 2 বাচ্চা নিয়ে একা। তো যেদিন ফার্স্ট নাইটে, যেদিন আব্বা চলে গেছেন, তো ওই দিন রাতে অ্যারাউন্ড লাইক 12টা-1টা, মিডনাইট, আফটার মিডনাইট, আম্মা যেভাবে বলতেন ওভাবে আর কি বলছি আমি। তো আফটার মিডনাইট আমার আপুকে ঘুম পাড়িয়ে ভাইয়াকে আম্মা ঘুম পাড়াচ্ছেন। তখন হঠাৎ করে ভাইয়া, ছোট বাচ্চা তো, বলছে যে আম্মা আমি বাথরুমে যাব। তো আম্মা, ওই বাচ্চাটাও খুব ছোট, 2-2.5 মাস মাত্র বয়স, কিন্তু সে বাথরুমে যাবে, ভাইয়াকে তো নিয়ে যেতে হবে বাথরুমে। বাথরুমটা একটু দূরে, আবার এই ছোট বাচ্চাটাকে রেখে যাবে। তো আম্মা কিছু করার নেই, তো আমার দরজাটা একটু খোলা রেখে, যে যাতে দেখা যায় বাইরে থেকে, আমার আপুকে বিছানায় শুয়ে আমার ভাইয়াকে নিয়ে ওই সিঁড়িটা, বাথরুমের সিঁড়িটা আর দরজাটা ছিল সোজাসুজি, যে আম্মা সিঁড়িতে দাঁড়ালে দরজা দিয়ে আপুকে দেখা যায় যে আপু বিছানায়। তো ভাইয়া সিঁড়ি দিয়ে উঠলো। আম্মা বললেন যে তুমি বাথরুম করো, তোমার শেষ হলে আমাকে ডেকো। তো ভাইয়া ভিতরে গেল, বাথরুমের ভেতরে গেল, আম্মা ওই সিঁড়ির ওখানে দাঁড়িয়ে আছে। তো কিছুক্ষণ পরে, আফটার লাইক ফিউ মিনিটস, তো ভাইয়া বলছে যে ডাক দিচ্ছে ভিতর থেকে যে আম্মা আমার হয়ে গেছে। আম্মা শুধু বললেন যে আসি বাবা আসি। আম্মা কথাটা শেষ করার সাথে সাথে মানে খুবই গা ছমছম করা, যেটা আমরা মুভিতে শুনি, আম্মা বলতেন যে এরকম একটা নাকি সুরে ঠিক আম্মার সেম কথাটাই রিপিট হলো। আসি বাবা আসি, আসি বাবা আসি, সেম এই 3টা শব্দ রিপিট হলো। আম্মার কাছে মনে হলো বাথরুমের ভেতর থেকে, নিচ থেকে যেন কথাটা আসছে, এবং নাকি সুরে, আমার অনেকটা ভেঙানোর সুরে, যে আম্মাকে ভেঙাচ্ছে। আম্মা ওই কথা শুনে, মানে আম্মা বলছিলেন যে আমার আর কোনো সেন্স ছিল না, যে আমার বাচ্চাটা ভেতরে এরকম, মানে হঠাৎ আম্মা বললো যে আমার এমন একটা ভয় লাগলো যে আমার সারা শরীর কাঁপছিল। আমি কিভাবে যে সিঁড়ি বেয়ে উঠে গিয়ে ওকে কোলে নিয়ে জড়িয়ে ধরে সিঁড়ি বেয়ে নেমে আমি ঘরে গিয়েছি, আমার মনে নাই, এখন মনে নেই যে আমি কিভাবে গেলাম। তো আম্মা দৌড়ে ঘরে গিয়ে দরজা লাগিয়ে আমার আপুকে কোলে নিয়ে আমার ভাইয়াকে জড়িয়ে ধরে সারা রাত বসেছিলেন বিছানায়।
তো পরদিন সকালে আমার আবার মনে হলো, সকালে দিনের বেলা আমার মনে হচ্ছিল যে আমি কি ভুল শুনলাম, আর হয়তো পাশের বাসার অন্যান্য কলিগরা ছিল আব্বার, তা আম্মা ভাবলেন যে অন্য কোনো ভাবিরা হয়তো কোনো দুষ্টামি করলো আমার সাথে, বাট সারাদিনের কাজের ঝামেলা আম্মা ওই জিনিসটার এত গুরুত্ব দিলেন না, তো অলমোস্ট ভুলেই গেলেন বলতে গেলে। সেজন্য আম্মা কারোর সাথে কথাটা বললেনও না, বাচ্চাদের নিয়ে ব্যস্ত ছিলেন, রান্না টান্না নিয়ে। তো সেদিন রাতে, এটা সেকেন্ড নাইটে, আব্বা কিন্তু স্টিল বাসায় নাই। তো সেকেন্ড নাইটে এই অ্যাপ্রক্সিমেট সেম টাইমে 12টা-1টার দিকে আম্মা 2 বাচ্চা নিয়ে বিছানায়। তো সেদিন এইরকম সময় বাচ্চারা ঘুমাচ্ছে, আম্মারও ঘুম ঘুম ভাব। হঠাৎ ওই পেছনের যে বারান্দার যে দরজাটা, বলে আমার বেডরুমের একটা দরজা ছিল পেছনের বারান্দার দিকে, আরেকটা দরজা ছিল সামনের দিকে এন্ট্রান্সের। তো পেছনের সেই দরজায় মচমচ, আব্বা অফিস থেকে আসলে আব্বার জুতার একটা শব্দ ছিল, যেটা আম্মা চিনতেন যে আব্বা এসছে। তো আর আমার আব্বা একটু রাগী ছিলেন, তো খুব রাগ করে কেউ জোরে হাত দাঁত কিটমিট করছে এরকম একটা সাউন্ড পাওয়া যাচ্ছে, যে খুব রাগ হয়ে দরজায় একটা নক করলো। নক করে আম্মার একটা নিকনেম ছিল যেটা আব্বা ডাকতেন, ওই আম্মার নিকনেম ধরে বলছে দরজা খোলো। একবার নক করলেন, আম্মা তো ধর্মর করে উঠে বসলেন বিছানায়। তখন বিছানায় উঠে বসার সাথে সাথে মনে হচ্ছে যে সত্যি কি উনি এসছেন, কারণ আজকে তো তার আসার কথা না। তারপরে আরেকটা নক হলো এবং সেম কথাটা বললো, আম্মার নাম ধরে বলছে দরজাটা খোলো, এবং এরকম পাইচারি হচ্ছে, জুতার মচমচ আওয়াজ এবং দাঁত কিটমিট করছে, মানে প্রচন্ড রাগে, মানে আব্বা রাগী, মনে হচ্ছে যেন আরো রেগে গেছেন, দরজাটা কেন আম্মা খুলছেন না, যাতে আম্মা ভয় পেয়ে তাড়াতাড়ি দরজাটা খুলে দেন। তখন সেকেন্ড ডাক্তার দেওয়ার পরে আম্মা বিছানা থেকে নামতে যাবে, ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো যে ওনার তো আজকে আসার কথা না, কারণ আব্বা 3 দিনের ছুটি নিয়ে গেছেন, আব্বার 4th ডেতে এসে আব্বা অফিস জয়েন করার কথা, এটা সেকেন্ড নাইটে ছিল। সেই মুহূর্তে আল্লাহর অশেষ রহমত আম্মার মনে পড়ে গেল এই কথাটা। আম্মার বিছানা থেকে নামলেন না, আম্মা ওয়েট করলেন। আমরা অনেকেই জানি যে ইউজুয়ালি প্যারানর্মাল এন্টিটি গুলো ওরা কিন্তু মানে বলা হয়ে থাকে যে রাতে কেউ ডাকলে 3 বারের বেশি ডাকলে ওইটাই মানুষ, আর যদি 3 বারের কম ডাকে ওটা অন্য কিছু, খারাপ কিছু। আম্মা ওয়েট করছিলেন যে আমি দেখি যদি উনি সত্যি এসে থাকেন তাহলে তো কয়েকবার ডাকবেন আরো। কিন্তু ওই 2টা নকের পরে আর কোনো নক হলো না, আর কিন্তু পাইচারির শব্দ পাওয়া যাচ্ছিল, পাইচারি করছে এবং রাগ করে খুব জুতো আওয়াজ হচ্ছিল ধামধাম করে বারান্দায়। এন্ড আফটার ফিউ মিনিটস আম্মা ওয়েট করছেন, তখন ওই সেই বাথরুমটা তো পেছনের দিকে, শোনা যায় ঘর থেকে এরকম ধাপ ধাপ করে সিঁড়িগুলো বেয়ে উপরে কেউ উঠলো। এন্ড ওই বাথরুমের দরজাটা ছিল টিনের, এত জোরে দরজাটা লাগালো যে কেউ যেন বাথরুমে ঢুকে গেছে, এবং খুব জোরে রাগে, মানে গড় গড় করতে করতে সম্ভব এরকম একটা কিছু, যে খুব রাগের সাথে সে দরজাটা ধাম করে লাগালো। আম্মা ঘর থেকে প্রচন্ড জোরে শব্দটা শুনলেন। তো যাই হোক, আল্লাহ আল্লাহ করে আম্মা সেই আগের রাতের মতোই, আম্মার আগের রাতের কথা মনে পড়ে গেল যে এটা কি তাহলে সামথিং রং, এটা নর্মাল কিছু না। তো আম্মা 2 বাচ্চা নিয়ে সেদিনও সারা রাত জেগে বসে রইলেন। পরের দিন আম্মা ওই যে দারোয়ান চাচা ছিলেন, মান্নান মিয়া ছিলেন, ও ছিল ওনার নাম, আম্মা বলতেন। তো ওনাকে আম্মা পরের দিন বললেন যে চাচা এরকম প্রথম দিন রাতে তো আমার সাথে এরকম একটা ঘটনা হলো, কাল রাতেও এরকম একটা ঘটনা হয়েছে, তো আপনি কি কিছু জানেন, এই বাসার কি কোনো প্রবলেম আছে? আচ্ছা। তখন চাচা আম্মাকে বললেন যে, আম্মাকে আম্মা ডাকতেন উনি, আম্মাকে বললেন যে আম্মা আপনি আমাকে কেন একটা ডাক দিলেন না, আপনি আমাকে একটা ডাক দিলে আমি আমার ঘর থেকে শুনতাম, আমি দেখতাম ও কোথা দিয়ে যায়, এখানকার একটা ঘটনা আছে, কিন্তু এখন আপনাকে আমি বলবো না, আগে স্যার আসুক তারপরে আপনাদের আমি সব বলবো। তখন তো 3rd ডে চলে গেল, আম্মাকে বললো যে আপনি আজ কোনো ভয় করবেন না, আমি বারান্দায় শুয়ে থাকবো, আজকে আমার ঘরে থাকবো না, আমি বারান্দায় থাকবো, আপনি নির্ভয়ে ঘুমান। তো 4th ডেতে আব্বা যখন ব্যাক করলেন, তখন আব্বা সবকিছু শুনলেন, শোনার পরে ওই দারোয়ান চাচাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি কিছু জানেন কিনা, এরকম কোনো ঘটনা কি এখানে কখনো হয়েছিল? তখন উনি এটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আব্বা শুনলেন। আব্বা এমনি শুনেছিলেন যে এখানে কোন একটা প্রবলেম আছে, বাট আব্বা অত গুরুত্ব দেননি, আর ডিটেল এত জানতেও চাননি। তো ওই দারোয়ান চাচা যখন বললেন যে আর আম্মার সাথে যেহেতু এরকম একটা 2টো ঘটনা হয়ে গেল, তখন আব্বা খুব আগ্রহ নিয়ে জানতে চাইলেন যে আসলে কি এরকম সত্যি কিছু হয়েছিল কিনা এই বাড়িতে। তখন এই মান্নান মিয়া যে উনি বললেন যে
স্যার আপনি তো ডিটেল জানেন না, ঘটনাটা এরকম ছিল যে আপনি আসার আগে আপনার আগে যে অফিসার ছিলেন উনি ছিলেন একজন হিন্দু ভদ্রলোক। ওনার ওয়াইফ ছিল প্রেগনেন্ট ওনারা যখন মুভ করেন ওই বাসাটাতে। আর ওই ভদ্রলোকের একটা বদভ্যাস ছিল যে উনি প্রতিদিন সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে যেতেন। ওনার মনে হয় গ্যাম্বলিং এর বদভ্যাস ছিল, জুয়া খেলতেন উনি অনেক রাত পর্যন্ত। ওনার ওয়াইফ একা থাকতেন বাসায়। তো এই ঘটনাটা যেদিন ঘটে, মেইন ঘটনাটা, সেদিনও এরকম উনি সন্ধ্যাবেলা কতগুলো মাছ নিয়ে এসেছেন বাসায়। মাছ নিয়ে এসে ওনার ওয়াইফকে দিয়ে বলছেন যে এগুলা কেটে রান্না করে রাখো, আমি রাতে ফিরে খাবো। তো ওনার ওয়াইফ তো বাসায় একা, তো মাছগুলো নিয়ে উনি ওই পেছনের বারান্দায় উনি কাটতে বসেছেন। বাসাটা কিন্তু এরকম ছিল যে একটা বাউন্ডারি ওয়াল ছিল, আর বাউন্ডারি ওয়ালের এক সাইডে একটা গেট ছিল। তো ওই গেটটা তো অবভিয়াসলি মহিলা একা থাকতেন, উনি লাগিয়ে বসেছেন মাছগুলো কাটতে। ওই ভদ্রলোক তো চলে গেছেন, তো উনি ওই গেট টেট লাগিয়ে উনি মাছগুলো কাটতে বসেছেন। তখন সন্ধ্যাবেলা, তো উনি মাছ কাটছেন, এমন সময় উনি তো নিচু হয়ে মাছ কাটছেন বটিতে। হঠাৎ ওনার চোখে পড়লো যে মাছগুলো একটা হাতটা মানে আঙুলগুলো খুব চিকন লম্বা এবং খুবই কালো, আর নখগুলো মানে অসম্ভব রকমের বড়। মানে এটা নর্মাল কোনো মানুষের নখ এত বড় হয় না। তো লম্বা লম্বা নখের এরকম কালো একটা হাত, চিকন আঙুল, মাছগুলো মানে এরকম ঘাটছে, হাত দিয়ে ঘাটাঘাটি করছে। তখন মানে হাতটা একা, শুধু হাতটা উনি দেখতে পাচ্ছেন, কারণ উনি তো মাথা নিচু করে মাছ কাটছে। তো উনি তো ফেসটা দেখেননি তখনও, উনি জাস্ট হাতটা দেখলেন। যখন হাতটা দেখলেন মানে মানুষের হাতের মতো লাগছিল না দেখতে, তখন উনি উনি আর বাসায় তো কেউ নাই, উনি তো একা। তখন উনি মাথাটা তুলে তাকালেন, তাকিয়ে দেখলেন যে একটা ঘোমটা পরা, চেহারাটা দেখা যাচ্ছে না, একটা মহিলা ঘোমটা পরা, সে মাছগুলো এরকম মাথা নিচু করে বসে বসে মাছগুলো হাত দিয়ে এরকম ধরছে। তখন উনি বললেন যে তুমি কে, আর তুমি ঘরের বাসায় ঢুকলে কি করে, আমার তো গেট লাগানো, কোত্থেকে এসছো, তুমি কে? তখন ওই মহিলাটা মুখ তুলে তাকালো ওনার দিকে, এবং উনি দেখে এত ভয় পেলেন, উনি বর্ণনা দিয়ে যেতে পারেননি কেমন দেখতে, কিন্তু উনি বললেন যে আমি বলতে পারবো না কেমন, কিন্তু আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। ওনার দিকে তাকিয়ে একটা কথাই ওই জিনিসটা বলল যে আমাদের তো কোনো গেট লাগে না। এই কথা শুনে ওই মহিলা, একে তো তিনি প্রেগনেন্ট ছিলেন, এবং এত বড় একটা ভয় উনি পেলেন, চোখের সামনে একটা কি দেখলেন উনি নিজেও বুঝতে পারছিলেন না। উনি চিৎকার করে বারান্দা থেকে ঘর পর্যন্ত যেতে পারেননি, দরজাতেই উনি অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার হাজবেন্ড যখন অনেক রাতে বাসায় আসেন, তখন ওনাকে ওই অবস্থায় পান, দরজার সামনে, অর্ধেক দরজার ভেতরে অর্ধেক দরজার বাইরে উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। এবং ওনার বাচ্চাটা অফকোর্স মিসক্যারেজ হয়ে যায়। ওনার 3 দিন কোনো জ্ঞান ছিল না। 3 দিন জ্ঞান পরে যখন জ্ঞান, ওনার প্রচন্ড জ্বর ছিল, তো জ্ঞান ফেরার পরে ওনার হাজবেন্ড ওনাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি হয়েছিল, তুমি এভাবে পড়েছিলে কেন? আশেপাশের লোকজনও চলে এসেছিল, ওনার সাথে সারাক্ষণই ছিল এবং দেখছিল, শুনতে চাচ্ছিল যে আসলে কি হয়েছিল ঘটনা। তখন ওই মহিলাটা বলেছিলেন আর কি, যে ওই অফিসারের ওয়াইফটা, যে আমি এই ঘটনাটা আমার সাথে হয়েছে, আমি প্রচন্ড ভয় পেয়েছি, এবং উনি বাঁচেননি, ওনার বাচ্চাটাও বাঁচেনি, উনিও মারা গিয়েছিলেন। এটা ছিল আমার প্রথম ঘটনা। এরপরে আব্বা ওখানে ওই ঘটনা শোনার পর আব্বা বাসাটা অনেক চেষ্টা তদবির করে বাসাটা বদলে ফেলেছিলেন। সো ইট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড স্টোরি, যেটার জন্য হয়তোবা কিছু একটা সেখানে রয়েছে, যেটা হয়তোবা আপনার মায়ের উপরে হয়তোবা ফল করতে একটা টাইমে, যেহেতু আমার বোনটাও ছিল খুব ছোট বাচ্চা। অলরাইট, আমরা সেকেন্ড ঘটনা আপনার কাছ থেকে শুনবো, বাট এই মুহূর্তে আমরা যেটা করব এসএমএস এবং কমেন্ট মাধ্যমে চলে যাব। পৃথিবীর ভয়ঙ্কর যেসব স্থানের কথা আমি এর আগেও বেশ কয়েকবার বলেছিলাম আপনাদেরকে, সেই সব স্থানের মধ্যে বোর্নের ভিক্টোরি, কিছুক্ষণ আগে সেই স্থানটার বর্ণনা আমি দিয়েছি, এবং স্ট্যানলি হোটেল নামক আরেকটি জায়গা রয়েছে। স্টিফেন কিং এর উপন্যাস অবলম্বনে নির্মিত দ্য শাইনিং হরর মুভি, আপনারা অনেকে যাবেন। দ্য শাইনিং মুভির নাম আরেকবার বলছি, স্টিফেন কিংস এর উপন্যাস অবলম্বনে নির্মিত দ্য শাইনিং হরর মুভি। সেই বইটাতে এই জায়গার কথা উল্লেখ রয়েছে, স্ট্যানলি হোটেল। অলরাইট, স্ট্যানলি হোটেল, যারা ইন্টারেস্টেড রয়েছেন এই ব্যাপারে তারা গুগলে গিয়ে একটু পড়াশোনা করে নেবেন কষ্ট করে। টাওয়ার অফ লন্ডন আরেকটি ভৌতিক স্থান, এবং পুরো পৃথিবীব্যাপী খুবই বিখ্যাত একটি জায়গা,
উডচেস্টার ম্যানশন নামক আরেকটি জায়গা রয়েছে, যে ম্যানশনে সাধারণত বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা হয়ে থাকে এবং এটি একটি ভৌতিক বাড়ি হিসেবে প্রচুর খ্যাতি রয়েছে পুরো এলাকায়। দালানটির নির্মাণ কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। গত 200 বছর আগে এটির কাজ করা হয়েছিল শেষবারের মতো। গুজব আছে এখানে যারা কাজ করতে আসে তারা অনাকাঙ্ক্ষিতভাবে মারা যায়। অদ্ভুত নাকের শব্দ পাওয়া যায়, নির্মাণ কাজের শব্দের মতো শব্দ পাওয়া যায়, রোমান সৈন্য এবং যুবতী মেয়েদের দেখতে পাওয়া যায়, এমনটা অভিযোগ রয়েছে। জায়গাটা আরেকবার বলছি, উডচেস্টার ম্যানশন। এবং আরো আগেই বলেছিলাম যে বাড়িটা, ম্যানশনটি এখন পর্যন্ত অসম্পূর্ণ। শুধুমাত্র যারা এখানে কাজ করতে আসে তারা মরে যায় সেই ভয়ে পরবর্তীতে অনেকেই কাজ করতে যায়নি। প্যারিসের কাটা কম্বো নামক একটি জায়গা রয়েছে, সেটিও প্রচন্ড ভৌতিক একটি জায়গা। সো আমার মনে হয় ভূতে যারা বিশ্বাস করেন না তাদের জন্য এই সব জায়গা যদি একটু স্টাডি করেন, আমার মনে হয় আপনাদের বিশ্বাসটা চেঞ্জ হয়ে যাবে। শ্রোতা, ভৌতিক 90.8 ঠিক এই মুহূর্তে আর যে কনক আপনার সাথে রয়েছে, ফিরোজ খান আমাদের সাথে রয়েছেন। এবং কমেন্ট মাধ্যমে যদি আপনি জয়েন করতে চান তাহলে চলে যাবেন facebook.com/asianradio সেই ঠিকানা। আরেকটি বার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ভূতে বিশ্বাস কিংবা অবিশ্বাস করানোতে আমরা একেবারেই তা করানোর জন্য এই শোটা ডিজাইন করি। আমরা শুধুমাত্র ডিজাইন করেছি এই শোটা শুধুমাত্র পুরো পৃথিবীব্যাপী যেসব অদ্ভুত ঘটনা রয়েছে, যেসব ঘটনার পেছনের কোনো ব্যাখ্যা নেই, সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য ত্রিশান আহমেদ নেহাল তিনি আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন, আই হোপ স্টোরিগুলো অ্যাজ ইউজুয়াল ভালো হবে। আমার কাছে দিস ইজ দ্য বেস্ট হরর রেডিও প্রোগ্রাম এভার, এমনটাই আপনি মনে করেন। আশা করি আপনাদের যাত্রা বহুদূর এগিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আরিয়ান রয়েছেন আমাদের সাথে, রয়েছেন প্রতি সপ্তাহের এই দিনটিতে অধীর আগ্রহে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে থাকি কখন 12টা বাজবে। অলরাইট, এক্সোটিক বয় হৃদয় তিনি বলছেন যে লাইট বন্ধ করে আপনি শুনছেন। আমরা এই টেক্সটটা পড়ে ফেলেছিলাম। মীর জুয়েল আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে আশরাফুল আব্দুর রহমান তিনি আমাদেরকে কমেন্ট করেছেন ঠিক এই মুহূর্তে। AMSP আব্দুর রহমান, প্রথম ঘটনাটা অসাধারণ ছিল, আমি ভৌতিক প্রতি মঙ্গলবার শুনি, আপনি এমনটাই জানিয়েছেন। রয়েছে আমাদের সাথে ইফ নূর ইয়াসিন ওপি তিনি বলছেন আমি একলা শুনছি, অনেক ভালো লাগছে এবং বিকজ রুমটা অন্ধকার। অলরাইট, আমার মনে হয় সবারই ঠিক একইভাবে শোনা উচিত। ইব্রাহিম খান আলিফ তিনি বলছেন আমি ইব্রাহিম পশ্চিম মুক্তারপুর মুন্সিগঞ্জ থেকে, আমার কাছে অনেক ঘটনা রয়েছে। ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আমাদের ভৌতিকের পেজে আপনি লিখে ইনবক্স করতে পারেন এবং যদি স্টুডিওতে সরাসরি আসতে চান সেটার জন্য AR লিখে স্পেস দিয়ে লিখবেন B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নম্বর লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। ফারদিন শিকদার সজীব তিনি আমাদের সাথে রয়েছেন। মুস্কান জাহান মিমি তিনি বলছেন হাই জানিয়েছেন তিনি আমাদেরকে। সাইকো মিজান সহ অনেকেই আমাদেরকে লিখছেন এবং SMS মাধ্যমেও লিখছেন কেউ কেউ। আপনাকে বলছি আপনার ঘটনা নিশ্চয়ই আমাদেরকে লিখে পাঠান www.facebook.com/bhautik90.8। আর এই মুহূর্তে যদি আপনার মতামত আমাদের কাছে জানাতে চান তাহলে লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটি লিখেছে আমাদেরকে আবিদ ঢাকা থেকে লিখেছে আমি নতুন জয়েন করলাম, খুব ভালো লাগছে, ওয়েলকাম করছে আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। সুজন সাভার থেকে প্রথম আমার আচ্ছা অনেক ভয় পাচ্ছে, প্রথম শুনছে লিখেছে। ফরহাদ আছে আমাদের সাথে। মুক্তার যশোর থেকে শুনছে, সে অনেক ভয় পাচ্ছে, সে বিশ্বাস করে এমনটা লিখেছে আরো ভালো হবে। সাকিব আছে সাভার থেকে আমাদের সাথে। মুনা খান লিখেছে মাদারীপুর থেকে অনেক ভয় পাচ্ছি, তবু অন্ধকারে একা ভৌতিক 90.8 শুনছে এমনটা লিখেছে, ভালো লাগছে। MB নাজির হুসাইন আছে আমাদের সাথে মানিকগঞ্জ থেকে লিখছে আচ্ছা মেডিকেলের আচ্ছা ঘটনা রিলেটেড এরকম ভৌতিক কাহিনী শুনতে চাই। হাবিব আছে নারায়ণগঞ্জ থেকে। রানা আছে আমাদের সাথে। কলি আছে চৌধুরী আচ্ছা কলি চৌধুরী আছে আমাদের সাথে আছে রোহান। অভি আছে আমাদের সাথে। সজীব আছে আমাদের সাথে। মুন্নু আছে আমাদের সাথে। মারুফ ড্যামরা থেকে লিখছে অনেক ভালো লাগছে এমনটাই। শাহিন আছে আমাদের সাথে, আরো ভয়ঙ্কর ঘটনা শুনতে চায়। অধরা কুমিল্লা থেকে অনেক ভয় করছে, অন্ধকার রুমে শুনছে একা খুব ভয় লাগছে। জাহিদ ফ্রম ড্যামরা থেকে আছে আমাদের সাথে, সে এবং তার অনেকগুলো বন্ধু মিলে শুনছে। অথই আছে আমাদের সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধুরা SMS এর মাধ্যমে যুক্ত আছে। শ্রোতা সুদূর লস এঞ্জেলস থেকে একজন প্রবাসী বাঙালি আমাদের সাথে রয়েছেন এবং এই মুহূর্তে তিনি বাংলাদেশে রয়েছেন এবং ভৌতিক টিমকে ভালোবেসে ভূতের গল্প উনি প্রচন্ড রকমের শুনতে পছন্দ করেন। দ্যাটস ওয়াই তিনি আমাদের ওয়েবসাইট থেকে তো শুটে রয়ে
তার কাছ থেকে আমরা অলরেডি একটি ঘটনা শুনে ফেলেছি, এ পর্যায়ে আমরা দ্বিতীয় ঘটনা শুনবো। আপু এবার কোন ঘটনাটা আমাদেরকে শোনাবেন? আমার সেকেন্ড যে ঘটনাটা সেটা হচ্ছে আমার আব্বার কলেজ লাইফের ঘটনা। এটাও আচ্ছা। অনেক আগের ঘটনা। এটা কোন ইয়ারের মনে আছে? Approximately it's beginning of 50, Oh my God, 1950 এটা- or end of 40. আচ্ছা, এবারে এর আগের যে ঘটনাটা আমরা শুনছিলাম তার থেকেও তার 10 থেকেও বছর আগে, হ্যাঁ। আমার আব্বা তখন স্টুডেন্ট ছিলেন ভিক্টোরিয়া কলেজে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট। তো আব্বারা তো হোস্টেলে থাকতেন, আব্বার কয়েক ফ্রেন্ড আব্বার রুমমেট ছিল। তো আব্বার ফ্রেন্ডরা কোনো কারণে ওই সময় আমার মনে যতদূর মনে পড়ে আব্বা বলতেন ছুটিতে ছিলেন তারা, হোস্টেলে আব্বার রুমে ছিলেন না, আব্বা একাই ছিলেন রুমে ওই দিন, যেদিন প্রথম মানে ঘটনার শুরু। তো আব্বার হয়তো আব্বার গল্পের বই পড়ার খুব শখ ছিল, আব্বা বই পড়তেন, লাইক আমার ভাইয়ারা আমরা সবাই গল্পের বই পড়তে খুব পছন্দ করি। তো আব্বা বই পড়ছিলেন, তো এর মধ্যে হঠাৎ মনে হলো আব্বার বিছানা থেকে জানালাটা দেখা যায় রুমের। এই রুমে আব্বারা তিনজন কি চারজন থাকতেন, আব্বার বিছানার সরাসরি জানালাটা ছিল। তো হঠাৎ করে আব্বার চোখ গেল জানালার দিকে, তখন রাত 12টা-1টা এরকম। আব্বা অনেক রাত জেগে বই পড়তেন, পরীক্ষার সময় পরীক্ষার পড়া পড়তেন, আব্বার রাত জাগার অভ্যেস ছিল। তো আব্বা হঠাৎ করে চোখ যাওয়ার পরে জানালার দিকে উনি দেখলেন, ওনার কাছে মনে হলো যেন একটা, তখনকার দিনে তো আসলে ইলেকট্রিসিটি ছিল না, তো আব্বার ঘরে একটা হারিকেন জ্বলছিল, আর বাইরেও চাঁদের আলো খুব জোরালো ছিল না, অন্ধকার ছিল না পুরোপুরি, বাট আচ্ছা দেখা যাচ্ছিল আচ্ছা। কিছু একটা জানালার বাইরে। মনে হচ্ছিল যেন ঘুমটা পড়া কেউ একজন দাঁড়িয়ে আছে। তো আব্বার মনে হলো যে এত রাতে, এটা ছেলেদের হোস্টেল, এখানে তো ঘুমটা পড়া কোনো মহিলা, জানছি নেই আসলে, এটা খুবই আনইউজুয়াল। তখন আব্বা করলেন কি, উনি একবার তাকিয়ে আবার উনি পড়ায় মন দিলেন, মনে করলেন যে হয়তো আমার চোখের ভুল হতে পারে। তো উনি আবার পড়ছেন, তো হঠাৎ আবার তাকালেন, তাকে দেখলেন যে না, কিছু একটা ওখানে আছে। তো উনি শিওর হওয়ার জন্য উনি বইটা হাতে নিয়ে জানালার কাছে গেলেন, গিয়ে দেখলেন যে না, সত্যি কেউ একজন দাঁড়িয়ে আছে। তখন আব্বা খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কে, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন, আপনি কি কাউকে চাচ্ছেন, খুঁজছেন কাউকে? তো কোনো কথা বলে না। তখন আব্বা দ্বিতীয়বার আবার একই কথা জিজ্ঞেস করলেন যে আপনি কি কাউকে খুঁজছেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন, আর এত রাতে আপনি কে? তখন ওই মহিলা বলি মেয়ে বলি, খুব অল্প বয়সের একটা মেয়ে আব্বা বর্ণনা করেছিলেন, যে খুব অল্প বয়সের, কিন্তু নিচের পোর্শনটা দেখা যাচ্ছিল না, শুধু উপরের পোর্শনটা দেখা যাচ্ছিল, যে একটা সাদা ওড়না জাতীয় কিছু দিয়ে সে মাথা ঢেকে দাঁড়িয়েছিল, মাথা নিচু করে। যখন সে মাথা তুললো, তখন আব্বা বললেন যে অপূর্ব সুন্দরী একটা মেয়ে, লাইক 14-15 বছর বয়স হবে, মানে দেখতে মনে হচ্ছিল, এবং খুবই সুন্দরী। তো এত সুন্দরী, এত অল্প বয়সের একটা মেয়ে এত রাতে ছেলেদের হোস্টেলের জানালার পাশে, তখনকার সময় জিনিসটা তো খুব আনইউজুয়াল ছিল। তা আব্বা খুব অবাক হলেন। তখন ওই মেয়েটা যখন তাকালো, তখন আব্বা বললেন যে তুমি কে, এখানে কেন দাঁড়িয়ে আছো, তুমি কি কাউকে চাও? সেকেন্ড টাইম তাকে জিজ্ঞেস করলো। সেকেন্ড টাইম জিজ্ঞেস করলো। তারপরে সে কতক্ষণ তাকিয়ে থেকে বলল যে আমি কাউকে চাই না, আমি তোমার সাথে দেখা করতে আসি। আচ্ছা, এটা কি আপনার বাবার দিকে তাকিয়ে তারপর? বাবার দিকে তাকিয়ে বলছিলেন। তখন আব্বা বললেন যে আমি তো তোমাকে চিনি না, তুমি আমার সাথে দেখা করতে আসো কেন, কে তুমি, তোমার পরিচয় দাও। তখন সে বলছে যে আমার পরিচয় দিলে তুমি তো বিশ্বাস করবে না, তুমি কি বিশ্বাস করবে? তখন আব্বা বলছেন যে বিশ্বাস করবো না কেন, তোমার পরিচয় যা আছে তাই দাও আমাকে, তুমি কে আমাকে বলো। তখন সে বলছে যে আমি একজন পরী। তো আব্বা তো বিশ্বাসই করেন, মনে করলেন যে হয়তো অল্প বয়সী কোনো মেয়ের আছে, হয়তো অ্যাডভেঞ্চারের জন্য এখানে এসে দাঁড়িয়েছে, আমি জিজ্ঞেস করলাম, বলে দিল আমি পড়ি। তা আব্বা বলছে যে তুমি পড়ি, তো এটার কি প্রমাণ আছে তোমার কাছে? তখন সে বলছে যে তুমি কি প্রমাণ চাও? তখন আব্বা বলল যে ঠিক আছে, আমি গতকাল একটা চিঠি পোস্ট করেছি, তো ওই চিঠিটা আমাকে এনে দিতে পারবে? আচ্ছা। তো তখনকার সময় আব্বার, আমাদের গ্রামে চিঠি যেতে আব্বার হোস্টেল থেকে 5 দিন টাইম লাগতো, তো মাত্র এটা সেকেন্ড ডে। তো সেজন্য আব্বা বললো যেটা তো অন দা ওয়েতে আছে, তো তুমি মাঝপথ থেকে সে আনতে পারে কিনা। সে যদি বললো যে তুমি যদি পরেই হয়ে থাকো, তুমি তো এই কাজটা করতে পারবে, তো চিঠিটা আমাকে এনে দিতে পারবে? তখন সে কতক্ষণ তাকিয়ে থেকে বললো যে হ্যাঁ, এনে দিতে পারবো, কিন্তু তুমি এই কথাটা আমি যে
এলাম তোমার কাছে, তোমার সাথে কথা বললাম, তোমার চিঠি এনে দেবো, তুমি কাউকে শেয়ার করতে পারবে না, কাউকে বলতে পারবে না, তাহলে আমি আর কখনো আসবো না। আচ্ছা। তা আব্বা বললো যে ঠিক আছে। আব্বা ধরেই নিল যেটা হয়তো কোনো একটা জোক, সে আসলে কোনো পরিটরি কিছু না, হয়তো কোনো দুষ্ট মেয়ে, সে এখানে দুষ্টমি করতে এসছে। তো আব্বা খুবই কেয়ারলেস ভাবে বইটা রাখার জন্য আব্বা পেছন ফিরে ডেস্কের কাছে এসে বইটা রেখে তাকিয়ে দেখে যে নাই। তা আব্বা ভাবলো যে চলে গেছে। তা আব্বা ঘুমালো রাতে, ঘুমিয়ে সকালবেলা যখন আব্বার ঘুম ভাঙলো, তো আব্বা দেখলো যে ওনার বিছানায় বালিশের পাশে সেই চিঠিটা, যে চিঠিটা আব্বা গতকাল মানে দুদিন আগে পোস্ট করেছেন, অ্যাকচুয়ালি দাদুকে লেখা চিঠি, সেই চিঠিটা তার বালিশের পাশে পড়ে আছে। আব্বা আবার মেক শিওর হওয়ার জন্য চিঠিটা ভালো করে দেখলো, স্ট্যাম্প দেখলো, ডেট দেখলেন, খুলে ভিতরে দেখলো যে আসলে আব্বার চিঠিটা কিনা, এক্স্যাক্টলি সবকিছুই মিলে গেল। তখন আব্বা খুব অবাক হলেন যে আসলে তো এটা সত্যিই পড়েছিল। তা আব্বা এত এক্সাইটেড হয়ে গেলেন যে সেদিন তার সব বন্ধুদেরকে কথাটা বলে ফেললেন এবং ওয়েট করতে লাগলেন রাতের বেলা সেম টাইমে যে হয়তো আসবে, দেখি আসে কিনা, কিন্তু ওই সে আর কখনো আসেনি। মাই গড, এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ছিল এবং আমার মনে হয় যে আঙ্কেল যদি এটা না বলতো তাহলে মনে হয় ভালো হতো তার জন্য। যাই হোক, আরো অনেক বেশি অ্যাডভেঞ্চার হয়তো তার কাছ থেকে নিতে পারতো। এনিওয়েজ, আমরা যেটা করবো SMS এবং কমেন্ট মাধ্যমে চলে যাব, তারপর ফিরছি একটু পর আপুকে সাথে নিয়ে। SMS করেছে আমাদেরকে এই মুহূর্তে জেরিন আছে আমাদের সাথে, শুনছে সে এবং তার অনেকগুলো বন্ধু মিলে সে প্রত্যেকটা এপিসোড আমাদের শুনে অনেক ভালো লাগলে এমনটাই লিখেছে। এই প্রোগ্রামটা সে অনেক ভালোবাসে, আর এই প্রোগ্রামে যতগুলো গল্প বলা হয় সবগুলোই তার অনেক অনেক ভয়ঙ্কর, এমনটাই লিখছে। কাইয়ুম যাত্রাবাড়ি থেকে খুব ভালো লাগছে, আমি প্রথম SMS করছি। আচ্ছা, আপনাকে ওয়েলকাম করছি ভৌতিক 90.8 এটাই লিখেছে। ইমরান আছে আমাদের সাথে, আমি একটা হসপিটালে অ্যাডমিশন আছে, সেখানে আমার সাথে ঘটেছে এরকম কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই ঘটনাগুলো যদি আপনি আমাদেরকে পাঠাতে চান তাহলে আমাদের যে ভৌতিকের পেজটা আছে সেখানে যেতে পারেন, www.facebook.com/ভৌতিক90.8, সেখানে ইনবক্সে গিয়ে আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন। অনিল আছে আমাদের সাথে বংশাল থেকে, পুরনো ঢাকা, প্রথম শুনছি, অনেক ভালো লাগছে এবং ভয় পাচ্ছে, স্বাগত জানাচ্ছে আপনাকে। মাসরুম আছে আমাদের সাথে নরসিংদী থেকে, মেডিকেল আছে, একটা মেডিকেল এসে পড়ছে, প্রথম শুনছে, আমাদেরকে অনেক ভালো লাগছে, এখন থেকে নিয়মিত শুনবো এমনটাই আশ্বাস করেছে আমাদেরকে, আজ প্রথম SMS করছে। আশিক আছে আমাদের সাথে মহাখালী থেকে, ভাইয়া অনেক ভয় পাচ্ছে, আচ্ছা প্লিজ আমার SMS-টা পড়বেন, এমনটাই লিখেছে। এটা আমাদের সাথে ফেসবুকে অনেকেই কানেক্টেড রয়েছেন। ফেসবুক মাধ্যমে প্রিন্স MA আলাবিন, তিনি বলছেন আমি লাকসাম কুমিল্লা থেকে শুনছি। MD নুরুদ্দিন খান বলছে আপনাদের নতুন বন্ধু MD আলাবিন সুমি, তিনি আমাদেরকে শুনছেন। তানভীর রিদওয়ান বলছেন আমার এক্সাম, তারপরে ভৌতিক শুনছি। আর রয়েছে সালাউদ্দিন আহমেদ, আর রয়েছেন ক্যাডবেরি MD দেলওয়ার, কেমন আছেন? আজকে প্রথম শুনছি, প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টায় আপনি হয়তোবা শুনে থাকবেন আমাদেরকে। আপনি লিখবার ঠিকানা রয়েছে সেই যথারীতি একই ঠিকানা, facebook.com/asian radio, সেই ঠিকানা লিখতে থাকুন এবং SMS করতে থাকুন। যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান সুইট আপুর মতো করে, তারা অবশ্যই ফেসবুকের মাধ্যমে না, আমাদেরকে SMS করতে হবে। SMS করবার জন্য AR লিখে স্পেস নাম, দেন লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323। প্রিয় শ্রোতা, একজন প্রবাসী ভূত প্রেমিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, যিনি আমাদেরকে শুনে থাকেন অনলাইনের মাধ্যমে এবং তিনি আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন। তার কাছ থেকে দুটো ঘটনা শুনে ফেলেছি আমরা, তৃতীয় ঘটনায় আমরা অবশ্যই যাব এবং এর পরপর 4 নম্বর ঘটনায় আমরা অবশ্যই লস এঞ্জেলসে যদি কোনো ঘটনা থাকে সেটা আমরা শুনবো। এ পর্যায়ে আপনি কোন ঘটনা শোনাবেন আপু আমাদেরকে? এটাও খুব ছোট একটা স্টোরি, ঘটনা অ্যাকচুয়ালি আমার ভাইয়ার লাইফে ঘটা। আমার ভাইয়া তখন কুমিল্লা ইস্পাহানি ক্যাডেটের 7th or 8th গ্রেডের স্টুডেন্ট ছিল, ক্লাস 7 অথবা 8-এ পড়তেন তখন। হ্যাঁ, তো ভাইয়া তো হোস্টেলে থাকতেন। তো এরকমই আমার আব্বার মতোই ঘটনাটা অনেকটা, যে ভাইয়া হোস্টেলে থাকতেন, ভাইয়া যে রুমে ছিলেন ওখানে 5-6 জন স্টুডেন্ট একটা রুমে শেয়ার করে থাকতো। তো কোনো একটা ভেকেশন ছিল তখন, খুব শর্ট একটা ভেকেশন ছিল, কিন্তু ভাইয়া বাসায় আসেনি, বাকি স্টুডেন্টরা সব চলে গেছে, ভাইয়া আর আরেকটা স্টুডেন্ট থেকে গেছে। তো এরকম ভাইয়ারও রাত জেগে পড়াশোনা করার খুব
হবি ছিল। ঠিক পড়াশোনা বলতে পাঠ্য বই না, ভাইয়া গল্পের বই পড়তে খুব পছন্দ করতেন। আচ্ছা। তো ভাইয়া এরকম রাত জেগে বই পড়ছে, 12:30 1টা 1:30 এরকম কিছু একটা, অনেক রাত। তো তার যে পাশের বেডের যে ছেলেটি ছিল সেও বই পড়ছে। তো তাদের ওরকম রুমের লাইটটা জ্বালানো ছিল। তো ভাইয়ার এক সময় অলমোস্ট 1টা বাজে বা 1টার কিছু বেশি বাজে রাত। তো ভাইয়ার এক সময় ঘুম পেয়ে গেল, কিন্তু ওই ছেলেটি তখনও পড়ছে। আচ্ছা। তখন ভাইয়া ওকে বলল যে আমার খুব ঘুম পাচ্ছে, তো তুমি কি আমি টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে পড়ো আর বড় লাইটটা নিভিয়ে দাও। তো নিভিয়ে দিতে বললো ওকে, বলে ভাইয়া শুয়ে পড়েছে। তো শুয়ে চোখ বন্ধ, সে শুয়ে, ভাইয়া তো খুব ঘুম পাচ্ছিল, তো সে চোখ বন্ধ করে শুয়ে আছে। তো এক সময় মানে অটোমেটিক্যালি কোনো কিছু, মানে তার ঘুম তো মানে তন্দ্রা এসছে, সে তো শুয়ে চোখ বন্ধ করে পুরো ঘুমিয়ে যায়নি, কোনো কারণে সে চোখটা খুলেছে ফর এ সেকেন্ড। তো ভাইয়া খুব অবাক হয়ে দেখলো যে তার পাশের বেডের যে ছেলেটি ছিল সে হাতটা লম্বা করে সুইচ বোর্ডের দিকে যাচ্ছে তার হাতটা। আচ্ছা। তো ভাইয়া যখন আমাদেরকে বলছিল ঘটনাটা, ভাইয়া প্রায় বলতো ঘটনাটা, বললো যে আমার নিজের চোখ বিশ্বাস হচ্ছিল না যে মানুষের স্কিন কিভাবে স্ট্রেচ হয়ে এত লম্বা হয়, কারণ তার হাতটা তো লম্বা হচ্ছে, সাথে সাথে স্কিনটা যে স্ট্রেচ হচ্ছিল আচ্ছা। ওরকম মনে হচ্ছিল কেউ রাবারের মতো কেউ মনে হয় টানছে চামড়াটা তার হাতের, এরকম দেখা যাচ্ছিল। তো ভাইয়া এরকম একটা ঘটনা দেখে সাথে সাথে চোখও বন্ধ করতে পারছে না, চিৎকারও করতে পারছিল না, কারণ এই রুমমেটটা তার অনেক দিনের বন্ধু, নট অনলি রুমমেট। তো ভাইয়া খুব মানে হাতটার দিকে চোখ যাওয়ার পরেই ভাইয়া তার ফেসটার দিকে তাকালো, মাথা ঘুরিয়ে তাকানোর সাথে সাথেই ছেলেটা কিন্তু বুঝে গেছে যে ভাইয়া দেখে ফেলেছে বা চোখ খুলে ফেলেছে। তখন সে তার হাতটা আবার স্বাভাবিক হয়ে গেল, তার হাতটা চলে আসলো বেডের কাছে এবং সে উঠে বসলো বিছানায়। উঠে বসার পর ভাইয়া ঘুমের ভান করে চোখ বন্ধ করে শুয়েছিল, কিন্তু সেই ছেলেটা ভাইয়াকে ডাকলো যে তুমি উঠো, আমি জানি তুমি দেখেছো। তখন ভাইয়া বুঝলো যে সে দেখে ফেলেছে। তখন ভাইয়া উঠে বসে তার দিকে তাকিয়ে আছে এবং ভাইয়ার খুব ভয় লাগছিল যে ভাইয়া ততক্ষণে বুঝে গেছে যে সে আসলে মানুষ না, হয়তো অন্য কিছু। তখন ওই ছেলেটি ভাইয়াকে বলল যে দেখো, আমি এখানে পড়াশোনা করার জন্য এসেছি, আমি একজন জিন, কিন্তু আমি চাই না এটা কেউ জানুক, কারণ এটা জানলে এখানে তো যারা আছে তোমরা সবাই মানুষ, আমি জিন, এটা কেউ হয়তো মেনে নিতে পারবে না, আর তোমাদের জন্য এটা খুব একটা অস্বাভাবিক ভয়ের কোনো কিছু, তো তুমি এটা প্লিজ কাউকে বলো না। তো ভাইয়া তো কোন রকমে রাতটা কাটালো না ঘুমিয়ে, শুয়েছিল বিছানায়। সকাল হতেই ভাইয়া অ্যাডমিনিস্ট্রেশনে গেল, কিন্তু ওখানে আবার চিন্তা করলো যে আমি অ্যাডমিনিস্ট্রেশনে প্রথমেই না জানি, আমি আমার কয়েকটা বন্ধুর সাথে আগে কথা বলি। তো অফিস থেকে ভাইয়া আবার ব্যাক করে রুমে চলে আসলো, ওখানে কাউকে কিছু না বলে চলে আসলো। তো ওই দিন ছিল ভেকেশনের লাস্ট ডে। তো ওই দিন সন্ধ্যাবেলাতেই তার অন্যান্য বন্ধুরা চলে এসছে, রুমমেটরা চলে এসছে, পরের দিন থেকে ক্লাস। তো সেই দিনই ভাইয়া তার বন্ধুদের সাথে শেয়ার করলো যে আমি এরকম একটা ঘটনা দেখলাম, আমি তো না বলে থাকতে পারছি না। ও যদিও আমাকে নিষেধ করেছে বলতে কাউকে, এটা ওরা ওই তার ক্যাডেট কলেজের প্রেমিসিসের ভেতরেই তারা গল্প করছিল, কিন্তু রুমে ছিল না তখন। তারা যখন মাঠের এক কোনায় দাঁড়িয়ে গল্প করছিল এবং ঘরে ফিরলো যখন সন্ধ্যার কিছু পরে, তারা ঘরে ফিরে আর ওই ছেলেটির কোনো অস্তিত্ব খুঁজে পেল না। তার কিছু ব্যাগ ছিল যেগুলোর মধ্যে কাপড় থাকতো, তার এসেনশিয়াল জিনিস থাকতো এভরিডে ইউজের, ওই ব্যাগগুলোও নেই, শুধু বিছানাটা আর বালিশটা পড়ে আছে, ওই ছেলেটিও নেই। অনেক রাত হয়ে গেল, তারা ওয়েট করছিল ছেলেটির জন্য যে সে হয়তো কোথাও গেছে, চলে আসবে, কিন্তু সে আর ফিরে আসেনি। মানে হচ্ছে যারা যেখানটায় বসে তাকে নিয়ে কথা বলছিল সেটা টের পেয়ে গেছে এবং সাথে সাথে, হ্যাঁ সম্ভবত তাই হবে। ইন্টারেস্টিং একটা ঘটনা, আমরা সেটাও শুনে ফেললাম। আমরা এরপর SMS এবং কমেন্ট গুলো নিয়ে আমরা যে ঘটনাটা শুনবো সেটা অবশ্যই লস এঞ্জেলসের একটি ঘটনা। আপনি সাথেই থাকুন আমাদের। facebook.com/Asian Radio, সেই ঠিকানায় আমাদেরকে অনেকে কমেন্ট করছেন। ত্রিশান আহমেদ, নিহাল, ইয়াসিন,
আমাদেরকে কমেন্ট করেছেন সাইম সাগর, সালাউদ্দিন আহমেদ, ইয়ামান হাসান সাগর, তিনি বলছেন কুমিল্লা থেকে শুনছি, নিউ ফ্রেন্ড। অলরাইট, আশরাফুল আমাদেরকে কমেন্ট করেছেন এমনি করে অনেকগুলো বন্ধু। আপনি কমেন্ট করতে চাইলে facebook.com/asianradio সেই ঠিকানা যাবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন, আপনার কেমন লাগছে এবং কোন ঘটনাটা বিশ্বাসযোগ্য এবং কোন ঘটনাটা একটু অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে। যারা স্টোরি পাঠাতে চান তাদের জন্য আমাদের ভৌতিকের পেজ রয়েছে facebook.com/ভৌতিক90.8। আর SMS করুন আমাদেরকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আর আপনার ঘটনা পাঠাতে হলে www.facebook.com/ভৌতিক90.8 সেখানে ইনবক্সে গিয়ে আপনার ঘটনাটি লিখে বাংলায় সুন্দর করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাসেল হাসান আমাদের সাথে বাড্ডা থেকে শুনছি, খুব ভালো লাগছে। শ্রোতার কাছে যিনি স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তার কাছ থেকে শুনবো তার সাথে ঘটে যাওয়া কিংবা তিনি জানেন এমন কোন ঘটনা। আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ। বন্ধুরা, আমি শাকিল বলছি। আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমার বোনের কাছ থেকে শোনা। তো যেটা হয়েছিল আমাদের গ্রামের বাড়িতে বাস থেকে নামার পরে এমন একটি জায়গা আছে যেখান থেকে বাড়ি, আমাদের যে নানু বাড়ি আছে ওইখানে যেতে অনেক সময় লাগে। তো রাতে যারা রওনা দেয়, সকাল ভোরে যখন পৌঁছায়, ওইখানে পৌঁছানোর পরে দেখা যাচ্ছে যে 4টার দিকে, আমরা যদি রাতে রওনা দিই 4টার দিকে ওইখানে পৌঁছাবো। তো 4টার দিকে গেলে ওইখানে তেমন কোনো বাড়ি যাওয়ার, তো আমাদের ওইখানে পাশের বাড়িতে, নানুদের পাশের বাড়িতে একজন ভ্যান চালক ছিল। তো মূলত ঘটনাটি তাকে নিয়ে ঘটা। আচ্ছা। তো একদিন সকালে মেবি পৌনে চারটার দিকে সে বের হয়ে গেছে। সকালে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি সে প্যাসেঞ্জার নিতে পারবে, যাই হোক। তো গেল ভালো, সকাল 4:30টার দিকে উনি পৌনে 4টার দিকে বের হওয়ার পরে ওইখানে গেল। তো রাস্তা মাঝখানে তো উনি দেখলো যেটা একজন হুজুর, পাঞ্জাবি পরা, সাদা পাঞ্জাবি পরা, টুপি পরা, একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। তো সে তেমন কিছু মনে নিল না, কারণ হচ্ছে সকালবেলা হয়তো বা হুজুর নামাজ পড়ে কোথাও যাচ্ছে বা নামাজ পড়তে যাবে। তো হুজুর তাকে ইশারা করে থামতে বললো, উনি থামলো। থামার পরে বলতেছে যে আচ্ছা আমাকে একটু সামনে নিয়ে যাবেন, মানে হচ্ছে আমার বাচ্চা খুব অসুস্থ, তো আমাকে একটু সামনে নামিয়ে দিলে হবে। তো উনি চিন্তা করলো বিপদে পড়ছে, ঠিক আছে ওকে আচ্ছা ওঠেন। তো সব থেকে মজার ব্যাপার হলো যে হুজুর যখন পিছনে বসলো, হুজুর ওই ভ্যান চালককে বললো আপনি পিছনে ঘুরবেন না, কোনো শব্দ শুনলেও আপনি পিছনে ঘুরবেন না। তো উনি চিন্তা করলো কি বলতেছে এইসব, পিছনে না ঘুরলে আমার কি, আমি তো চালাবো। ভালো কথা, উনি গেল, চালাচ্ছে 5 থেকে 7 মিনিট পরে উনি পেছন থেকে অদ্ভুত কিছু সাউন্ড পাচ্ছে। তো উনি ভুলে গিয়েছিল যে ওনাকে পিছনে ফিরতে নিষেধ করেছে। তো উনি পিছনে ফিরলো। তো পিছনে ফিরে উনি যা দেখলো, ওই লোকটার কোলে যে বাচ্চাটি ছিল অসুস্থ, ওই বাচ্চাটিকে ওই পাঞ্জাবি এবং টুপি পরা যে লোকটি ছিল, মানে হচ্ছে হুজুরের রূপে ছিল, যে সে ওই বাচ্চাটিকে খাচ্ছে। তো এটা দেখার পরে উনি কিছু বলার শক্তি পায়নি, উনি শক্তি হারিয়ে ফেলেছে, উনি সাথে সাথে ওইখানে অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা। তো তারপরে যেটা হলো, উনি লাস্ট যখন মানে হচ্ছে অনেক যখন জ্ঞান ফিরে, তখন উনি বাসায় ছিল। তো সবাই যখন জিজ্ঞাসা করলো যে এইখানে তোমার কি হয়েছিল, তুমি এরকম রাস্তার মধ্যে পড়ে গেছিলা, দেন উনি এটা বললো। আর প্লাস হচ্ছে ওনার খুব প্রচন্ড মাত্রায় ভয় পাওয়ার কারণে ওনার অনেক জ্বর ছিল, তো অনেক কোভিডাস দেখানো হলো, উনি 3 দিনের মাথায় মারা গেল। আচ্ছা আচ্ছা, সো এটা ছিল আপনার প্রথম ঘটনা। আমার মনে হয় আপনার কাছে আরো গল্প রয়েছে। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা কিছু SMS এবং কমেন্ট নিয়ে আপনার কাছে ফিরছি। ইন দ্য মেইন টাইম আপনি চাইলে কিন্তু আমাদেরকে লিখতে পারেন, লিখবেন AR স্পেস নেম স্পেস লোকেশন এবং কথাবার্তা লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। এবং শাকিলের মতো করে যদি আপনি স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR স্পেস B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। SMS করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছে আমাদের সাথে সজীব আছে আমাদের সাথে, সে লিখছে থ্যাঙ্কস জানাচ্ছে
আপুটাকে থ্যাঙ্কস জানাচ্ছে যে এরকম চমৎকার গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। ফারিদ আছে আমাদের সাথে পুরনো ঢাকা থেকে, লিখেছে অনেক ভয় পাচ্ছি, আপনাদের নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8-এ। রায়হান আছে আমাদের সাথে ওয়ারি থেকে, এই প্রোগ্রাম সে অনেক অনেক ভালোবাসে এমনটা লিখেছে। সাহলে আছে আমাদের সাথে, সালে আলী আমাদের সাথে নন্দিনী পাড়া থেকে আছে আমাদের সাথে, অনেক ভয় লাগছে। রিপন লিখেছে গোপীবাগ থেকে, আমি আপনাদের পুরাতন বন্ধু, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, সে বলছে আমার যত প্রোগ্রাম আমি শুনি সবচেয়ে বেস্ট প্রোগ্রাম হচ্ছে ভৌতিক 90.8, এমনটা লিখেছে। সব বন্ধুদেরকে সে থ্যাঙ্কস জানাচ্ছে সাথে থাকার জন্য। বৃষ্টি আছে আমাদের সাথে, বৃষ্টি লিখেছে আচ্ছা তারা আমার তার থেকে 2টো পর্যন্ত শুনবে এমনটা লিখেছে। এমটি রিপন আছে আমাদের সাথে মিরপুর থেকে, তালাত লিখেছে কাজীপাড়া কনক ভাই, আর আচ্ছা এই এপিসোড শুনছে খুব ভালো লাগছে, সে সবসময় থাকবে। জালাল আছে আমাদের সাথে, রাজু আহমেদ সিলেট থেকে শুনছে অনেক ভয় পাচ্ছে, আরো ভয় পেতে চায় রেখেছে। জুলি আছে আমাদের সাথে বংশাল থেকে, স্টোরিগুলা অসাম ভালো লাগছে। কুমিল্লা থেকে তোহা খান লাগছে, সে শুনছে অনেক ভালো লাগছে। এমডি শীতল আছে আমাদের সাথে, শাহিন আছে ঢাকা থেকে, মিম শুনছে ভৌতিক আচ্ছা অনেক ভালো লাগছে, সবসময় থাকবে। নীরব আছে আমাদের সাথে কোনাবাড়া থেকে, প্রথম শুনছি অনেক ভয় লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের দেখতে দেখতে আমরা 3টি ঘটনা শুনে ফেলেছি। এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে লাস্ট একটা ঘটনা শুনবো, এবং সেটি লস এঞ্জেলসের ঘটনা, এবং এর বাইরে অবশ্যই হয়তো আমেরিকান ভূত এবং আমাদের দেশের ভূত সবগুলো ব্যাপার নিয়ে তার সাথে বিস্তারিত জানবো, এবং তারপর আমরা অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনা করবো। আপু, আমরা শেষ কোন ঘটনাটা আপনার কাছ থেকে শুনছি? আমার শেষ ঘটনাটা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের কোন একটা সিটি, আমি নামটা উল্লেখ না করি। তো আমাদের এক ভাবি, ওনার কাছে শোনা, উনি এখন আমাদের নেইবার, কিন্তু ওই সময় ওনার সাথে যখন ঘটনাটা ঘটে তখন উনি ওই জায়গাটাতে ছিলেন আর কি, সেই জায়গাটার নাম আমি বলছি না। তো যাই হোক, তো উনি তখন বাংলাদেশ থেকে নতুন এসছেন মাত্র। তো ওনার হাজবেন্ড আগে থেকেই থাকতেন ওই এলাকাতেই, বাট ওই বাসাটা নতুন ওনারা কিনলেন, ওনার ওয়াইফ এসে ওই নতুন বাসাতেই উঠেছিলেন, ওটা ওনাদের নিজস্ব বাড়ি ছিল। তো খুব শখ করে ওনারা হাজবেন্ড ওয়াইফ বাসাটা সুন্দর করে সাজালেন, নিজেদের বাড়ি। ভাবিও মাত্র এসছেন, তার নতুন সংসার। তো আশেপাশের নেইবারহুডটা ছিল খুব শান্ত একটা নেইবারহুড আর কি, কোনো হইচই নেই, ছোট বাচ্চাও ছিল না আসলে ওই লেনে। তো ওনার ভাবি কখনো বাচ্চাদের খেলতে টেলতেও দেখতেন না। তো উনি একে তো নতুন এসছেন, ইংলিশ অত ভালো বলতে পারেন না, তো আশেপাশে নেইবারদের সাথে উনি কথাও বলতেন না, আর ওখানকার তো বাসা থেকে কেউ তেমন বের হয় না, তো উনি কাউকে দেখতেও পেতেন না। কিন্তু প্রথম দিন ভালোই কাটলো, ওনার হাজবেন্ডের ছুটি ছিল, তো ওনারা একটু কেনাকাটা করলেন বাসার জন্য, যাই দরকার যা কিছু। তো রাতের বেলা ঘুমালেন, সকালবেলা উঠে ভাই কাজে চলে গেলেন, ওনার হাজবেন্ড কাজ চলে গেলেন, ভাবি সারাদিন একা বাসায়। তো উনি টুকটাক রান্না বাড়া ক্লিন টিন করছেন বাসা। তো একসময় ওনার মনে হলো ওনার একটা বারান্দা ছিল, জানালা দিয়ে বারান্দাটা দেখা যায়, বারান্দায় কয়েকটা চেয়ার ছিল, ওনারা বিকালে বসতেন ওখানে। তো ওনার মনে হচ্ছিল কিচেন থেকে উনি জানালা দিয়ে দেখতে পাচ্ছিলেন যে মানে ওই ঘরের জানালা আর কিচেনটার দরজাটা ছিল সোজাসুজি। উনি কিচেনে কাজ করতে করতে জানালার দিকে তাকিয়ে ওনার মনে হচ্ছিল যে বাইরে কেউ বসে আছে বারান্দায়। তো উনি তো সদ্য বাংলাদেশ থেকে গেছেন, ওনার কাছে এই জিনিসটা অস্বাভাবিক লাগেনি, কিন্তু জিনিসটা কিন্তু ওখানে অস্বাভাবিক। আপনার বারান্দায় এসে অন্য কেউ বসে থাকবে না, এটা খুবই অ্যাবনর্মাল একটা জিনিস, এটা কখনো হয় না। তো উনি বাংলাদেশ থেকে গেছেন, ওনার একটা ধারণা যে হয়তো আমার কোনো নেইবার এসছে বাসায়, বারান্দায় বসে আছে, which is very very unusual, বাট ওনার কাছে মনে হচ্ছিল বাংলাদেশে তো এটা হয়, তো এখানেও হয়তো এরকম কিছু। তো উনি একটু এগিয়ে এসে, ওটা ওনাদের লিভিং রুমের জানালা ছিল, ড্রয়িং রুমের জানালার ওই পাশে বারান্দাটা। উনি ড্রয়িং রুম পর্যন্ত এসে উনি একটু উকি দিয়ে দেখছিলেন যে উনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন, তার মুখের একটা পাশ দেখা যাচ্ছিল, যে একটা সাইডটা দেখা যাচ্ছিল যে উনি ওই বৃদ্ধা মহিলা চেয়ারে বসে আছেন, একজন হোয়াইট মহিলা, তার সাদা চুল, খুবই শীর্ণ শরীর, অত্যন্ত শুকনা, হাড্ডিসার বলবো না, বাট খুবই শুকনা একটা বয়স্ক মহিলা, খুবই বয়স্ক, সাদা চুল। উনি সেই মহিলা এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, একা বসে। তখন
ভাবি চিন্তা করলেন যে ভাইয়ের কাছে উনি শুনেছিলেন যে ওনাদের পাশের বাসায় বয়স্ক লোক থাকেন। তো উনি ভাবলেন যে হয়তো ওই লোকেরই ওয়াইফ, বয়স্ক লোকটারই ওয়াইফ হতো, কারণ লোকটাকে উনি দেখেছেন কিন্তু মহিলাটাকে উনি দেখেননি। তো উনি ভাবলেন যে হয়তো ওনার ওয়াইফ একা থাকে, ওনাদের কোনো ছেলে মেয়ে নেই, তো সে হয়তো এসে বসে আছে। তো ভাবি আবার, যেহেতু উনি কথা বলতে তখনও শেখেননি ইংলিশটা অত ভালো করে, উনি একটু শাই ফিল করতেন, যেহেতু উনি ইংলিশ অত ভালো বলতে পারতেন না। উনি মনে করলেন যে আমি গিয়ে কি বলবো, সে হয়তো আমার কথা বুঝবে না, আমিও তার কথা বুঝবো না, তার চেয়ে বসে আছে বসে থাকুক। তো উনি ভিতরে কাজ করছেন, একটু পরপর এসে উনি উকি দিয়ে দিয়ে দেখে যাচ্ছিলেন যে মহিলা একইভাবে বসে আছেন। তো ওনার একসময় মনে হলো যে আমার কাজটা শেষ হলে আমি গিয়ে একটু দাঁড়িয়ে তাকে হাই হ্যালো বলবো, বেশি কিছু না বলতে পারি। তো ওনার কাজ এক সময় যখন শেষ হয়ে গেল, তো উনি মনে করলেন যে আচ্ছা আমি শাওয়ারটা করে আসি। তো উনি শাওয়ার করে নামাজ টামাজ পড়ে এসে তখন আবার উকি দিয়ে দেখলেন যে মহিলা ওখানে আর নেই ওই সময়। তো বিকেলে ভাই যখন কাজের থেকে ফিরলেন তখন ভাবি খাওয়া দাওয়ার পরে বললেন যে আমি আজকে দেখলাম আমাদের বারান্দায় কেউ যেন একজন মহিলা বসেছিল। তখন ভাই বললেন যে এখানে তো কোনো মহিলা এসে বসে থাকার কথা না, কারণ তোমার সাথে তো কারো পরিচয় নেই, যদি কারো পরিচয় থাকতো তাহলে মানে এই জিনিসটা একটা ইউজুয়াল একটা ব্যাপার হতো, কে বসেছিল। তখন ভাবি বললেন যে একটা বয়স্ক মহিলা বসেছিল। তো ভাইয়ের কাছে জিনিসটা, কারণ উনি অনেক বছর ধরে থাকেন ওখানে লস এঞ্জেলেসে, তো ওনার কাছে জিনিসটা নর্মাল মনে হলো না। বললো যে তুমি হয়তো চোখের ভুল দেখেছো। ভাবি বললেন না, আমি সারাদিনই তাকে দেখেছি একটু পরপর এসে উকি দিয়ে। তো ভাই কথাটা এত পাত্তা দিলেন না। পরের দিনও একই ঘটনা, ভাই কাজে চলে গেছেন, ভাবি কাজ করছেন, একটু পর ওই জানালার দিকে তাকিয়ে দেখেন সেই একই মহিলা এবং একই কাপড় পরা বসে আছেন। তখন ভাবি মনে করলেন যে আজকে আমি গিয়ে দেখি কিছু কথা টথা বলা যায় কিনা। তো উনি দরজা খুলে বের হয়ে এসে ওনার সামনে দাঁড়ালেন মহিলার, কিন্তু মহিলার দৃষ্টি ছিল সামনের দিকে, ভাবির দিকে উনি ফিরেও তাকালেন না। তো ওই জিনিসটা ভাবির কাছে একটু খারাপ লাগলো যে আমি এসে দাঁড়ালাম, উনি আমার দিকে তাকালেন না, আর আমি তত ভালো ইংলিশও বলতে পারি না, তাহলে আমি নাই ওনাকে কিছু বলি, আমি ভিতরে চলে যাই। আবার উনি আবার ভেতরে চলে গেলেন, গিয়ে ওই কাজ করছেন আর মহিলাকে দেখছেন, ওই মহিলা বসে আছে ওখানে। এভাবে পরপর ভাবি 3 দিন ওনাকে দেখলেন। 3 দিন দেখার পরে 4 দিনের দিন ভাইকে আবার একই কথা বললেন যে মহিলা কিন্তু এখনো আসে, আজ 3 দিন ধরে তাকে আমি দেখছি। তখন ভাই বললেন যে আমাকে তুমি বলো তো, তার বর্ণনাটা দাও তো, সে দেখতে কেমন। তখন ভাবি যে বর্ণনা দিলেন, ভাইয়ের কাছে একটু সন্দেহ হলো, কারণ ভাই ওই এলাকাতে তো অনেক বছর ছিলেন, উনি কাজে যাওয়া আসার পথে ওই বয়স্ক লোকটাকে দেখেছেন কয়েকবার। আর উনি যখন বাড়িটা কিনেছেন তার আগে তো উনি ল্যান্ডলর্ডের সাথে এসে কথা বলেছেন, যে বাড়িটা বিক্রি করেছিল তার কাছে খোঁজ খবর নিয়েছেন যে আশেপাশে কারা থাকে। তখন সেই ল্যান্ডলর্ড তাকে বলেছিল যে পাশে একটা বয়স্ক কাপল থাকে, বাট তার ওয়াইফটা এখন আর নেই। আচ্ছা, হাজবেন্ডটা আছে, বয়স্ক লোকটা আছে, তার ওয়াইফটা আর নেই। তো ভাই বললেন যে তুমি যে বর্ণনা দিচ্ছ তাতে করে মনে হচ্ছে যে, কারণ তার ছবি আমি দেখেছি, ওই মহিলার ছবি, কারণ উনি ল্যান্ডলর্ডের কাছে শোনার পরে উনি বয়স্ক লোকের সাথে পরিচিত হতে গিয়েছিলেন যে আমি তোমার নতুন নেইবার হচ্ছি, তো তোমার সাথে পরিচিত হতে এলাম। তো তার ঘরে উনি কাপড়টার ছবি দেখেছেন, কিন্তু ওই সময় ভাই বললেন যে তুমি যে যার কথা বলছো, যে বর্ণনা তুমি দিয়েছো, আমি তোমাকে কালকে নিয়ে যাব দেখাতে, তুমি আমাকে কনফার্ম করবে যে তুমি একেই দেখেছো কিনা। আচ্ছা। তো ভাই পরের দিন ভাইয়ার ছুটি ছিল, তো উনি ভাবিকে নিয়ে পাশের বাসায় নক করলেন। নক করার পরে বয়স্ক লোকটা, প্রায় 80 মতো বয়স হবে, সে এসে দরজা খুললো। খোলার পরে ভাই পরিচয় করিয়ে দিলেন যে এটা আমার ওয়াইফ আর এই আমার নেইবার। পরিচয় করে দিলেন, তারা হাই হ্যালো বলে বৃদ্ধ লোকটা বলেছে তোমরা ঘরে এসে বসো। তো তারা ঘরে যাওয়ার পরে ফ্রেমে বাঁধানো ছবি দেখছিল, তাদের ফ্যামিলি পিকচার, তাদের হাজবেন্ড ওয়াইফের পিকচার। তো তখন ওই লোকটা মহিলাকে দেখালেন যে এটা আমার ওয়াইফ, সে গত 2 বছর আগে তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি আমাদের বেডরুমের বেডে। তখন ভাবি ওই ছবির দিকে তাকিয়ে, মানে উনি বলছিলেন যে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, আমার মাথা ঘুরছিল, কারণ আমি এক্স্যাক্টলি এই মহিলাকে এই পোশাকে আমি দেখেছি, ছবিতে যে পোশাক পরা। আচ্ছা। এবং আমার কাছে বিশ্বাস হচ্ছিল না যে সে যে বলছে যে এই মহিলার বেঁচে নেই, সে 2 বছর আগে মারা গেছে, কিন্তু এই মহিলা গত 3 দিন ধরে আমার বারান্দায় বসে থাকে।
আমি তাকে আমি এমন না যে আমি তার শুধু শ্যাডো দেখেছি বা আমি ভেতর থেকে দেখেছি, আমি সামনে গিয়ে দেখিনি, আমার চোখের ভুল। আমি দরজা খুলে তার সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে তাকে দেখেছি, আমি কথা বলতে পারিনি তার সাথে, কিন্তু আমি যখন তার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম সে আমার দিকে তাকায়নি। তো ভাবি তখন প্রচন্ড ভয় পাচ্ছিলেন যে আমি মানে এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটবে। আমি সবসময় মানুষের লাইফের প্যারানরমাল ঘটনা শুনি, কিন্তু আমার কাছে মনে হতো যে এগুলো আসলে সত্যি না, হ্যাঁ এরকম কি হয় নাকি, কিন্তু আমার লাইফে এটা ঘটেছে। তখন ভাই জিজ্ঞেস করছিলেন যে তুমি যদি একটু বলতে, লোকটাকে জিজ্ঞেস করছে তোমার ওয়াইফ কিভাবে মারা গিয়েছিল। তখন বললো যে সে খুব আনইউজুয়াল ভাবে মারা গিয়েছিল, তার কোনো হার্ট অ্যাটাক হয়নি, কোনো স্ট্রোক না, কিছুই না। তাকে আমরা হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তখন তাকে পোস্টমর্টেম করা হয়েছিল এবং তার বডিতে সায়ানাইড পাওয়া গিয়েছিল। কিন্তু কেউই জানে না যে সে তার মানে সুইসাইড করার মতো তার কোনো কারণ, আসলে তেমন কোনো কারণ ছিল না। তাহলে এই সায়ানাইড তার বডিতে আসলো কোথা থেকে? এটা খুবই একটা মিস্টেরিয়াস ঘটনা ছিল তখনকার সময়ে, এন্ড এটা নিয়ে পুলিশ কেস হয়েছিল, ইনভেস্টিগেশন হয়েছিল। বাট ভাবি এতই ভয় পেয়েছিল এই ঘটনার পরে, এবং ভাইকে বললেন, কিন্তু ওই ঘটনা শোনার পর থেকে উনি কিন্তু ওই মহিলাকে আর দেখেননি তার বারান্দায়, এবং ভাবি খুব ইনসিস্ট করছিলেন ভাইকে যে আমি এখানে থাকতে পারছি না, আমি একা থাকি সারাদিন, খুবই ভয় পাই, আমি থাকতে চাচ্ছি না, তুমি যেভাবে হোক বাসা চেঞ্জ করো। তখন তার ওই বাসাটা সেলে দিয়ে অন্য একটা বাসায় মুভ করে চলে যান। আচ্ছা আচ্ছা, এটাও খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ছিল, এবং আজকের মতো আমার মনে হয় যে আমরা অনেকগুলো ঘটনা শুনে ফেললাম। আপনি প্লিজ আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলতেন। না, আসলে ভৌতিক আমার খুবই প্রিয় অনুষ্ঠান, আমার খুব ভালো লাগে, আমি কখনোই মিস করি না, চেষ্টা করি সবসময়, আমি যত ব্যস্তই থাকি আপনাদের প্রত্যেকটা এপিসোড শোনার জন্য। আর আমার খুব ভালো লাগে, আমি একজন ফ্যান বলতে পারেন ভৌতিকের। আর আপনারা সবাই ভালো থাকবেন, আরো ভালো করেন, আপনারা অনেক ভালো করছেন, আরো ভালো করেন ইন ফিউচার। আর এই তো আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সুইটি আপুর কাছ থেকে আমরা অনেকগুলো ঘটনা শুনলাম দেখতে দেখতে, এবং আরো একবার আপুকে ধন্যবাদ জানাচ্ছি। মেয়ের জুয়েল আমাদেরকে ফেসবুকে তিনি কমেন্ট করেছেন, তিনি লিখেন সুইটি আপুর স্টোরিগুলো খুবই ভালো হচ্ছে, বেশ জমে উঠেছে আজকের এপিসোডটা। ওকে, আমাদেরকে রাফুল আমিন বলছে আমাদেরকে খুব ভালো লাগছে শুনতে, গেস্ট আপুর ঘটনাটা ভালো লেগেছে, ভৌতিক গিভ আস আ হরর নাইট। অফকোর্স আমরা সেটাই ট্রাই করে থাকি সব সময়, প্রতি মঙ্গলবার মূলত ঠিক রাত 12টা থেকে 2টো পর্যন্ত আমরা আপনার সাথেই থাকি। রয়েছেন সাইফুল ইসলাম সুমন, রয়েছেন আমাদের সাথে মিনহাজ, তিনি বলছেন যে সুইটি আপুর ঘটনাগুলো শুনে প্রত্যেকটা ঘটনায় তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে এবং তার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। আপনি সুইটি আপুকে ধন্যবাদ জানিয়েছেন। রয়েছে আমাদের সাথে পিয়াল, তিনিও সুইটি আপুর কথা লিখেছেন। অলরাইট, হাফিজ মৃধা, তিনি বলছেন কনক ভাই আশা করছি ভালো আছেন, প্রথম থেকে আছি আপনাদের সাথে এবং শেষ পর্যন্ত থাকবো। আতাউর রহমান আমাদেরকে কমেন্ট করেছেন, ইয়াসিন অপি আমাদেরকে কমেন্ট করেছেন। আপনি কমেন্ট করতে চাইলে facebook.com/Asian Radio এই ঠিকানা যাবেন এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই আমাদের পোস্টটি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে, বিকজ আমরা সামনে কিন্তু ভৌতিকের এমন কিছু এপিসোড নিয়ে আসতে চাচ্ছি যেসব এপিসোড সত্যি আপনাকে ভয় পাইয়ে দিতে বাধ্য হবে। এক্সোটিক বয় হৃদয়ে আমাদের সাথে রয়েছেন, শুনছি এবং যত শুনছেন তত ভালো লাগছে সুইটি আপুর ঘটনা। ওকে, জাবের চৌধুরী শামীম আমাদের সাথে রয়েছেন, তিনি এগেইন মেনশন করেছেন যে লস এঞ্জেলসের শেষের ঘটনাটা তার কাছে খুব বেশি ভালো লেগেছে। ওকে, ম্যাক্স সাকিব, তিনি বলছেন কবরস্থানের পাশে বসে শুনছি এবং অনেক ভয় লাগছে, দুর্দান্ত একটি দুঃসাহসিক কাজ আপনি করেছেন। দুলাল মরণ বলছে আমাকে ভাই কামরাঙ্গীর চর থেকে শুনছি এবং ভালো লাগছে। আলমগীর সর্দার নারায়ণগঞ্জ থেকে শুনছেন আপনি। কাউসার আলম রাহাত বলছে ভাই আমি ভৌতিক 90.8 FM এর সবগুলো শো শুনি এবং কমেন্ট করি। SMS মাধ্যমে কে রয়েছেন? SMS এর মাধ্যমে লিখুন আপনার কথাবার্তাগুলো, AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। লিখেছে শামীম মিরপুর থেকে, লিখেছে আই লাইক ভৌতিক, এমনটা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। সালিন আছে আমাদের সাথে, আচ্ছা রামপুরা থেকে, ভাইয়া আমি যতগুলো চ্যানেলে এই ভৌতিক ভয়ঙ্কর শোগুলো শুনি সবচাইতে ভালো লাগে আপনাদের এই শোটা, থ্যাংক ইউ সো মাচ বন্ধুটি। লিখেছি পুরনো ঢাকা থেকে আমাদের সাথে আছে নওমি, কথা বন্ধু। আশরাফুল নারায়ণগঞ্জ থেকে লিখেছে আমি বন্ধু
আচ্ছা আসিফ, তারা সবাই মিলে অনেকে শুনছে আমাদের লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। একা আছে আমাদের সাথে, সে একা একা শুনছে লাইট অফ করে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করলে। জুলি আছে আমাদের সাথে বংশাল থেকে, স্টোরিগুলো আসাম এমনটা লিখেছে। রেবুল আছে আমাদের সাথে উত্তরা থেকে, আমি আর আমার কাকা লাইট অফ করে শুনছি, খুব ভয় লাগছে। রেবুল আছে আমাদের সাথে, অথরা নারায়ণগঞ্জ থেকে লিখেছে, আমি আর আমার ছোট ভাই মিলে শুনছি, অনেক ভয় পাচ্ছি আমরা দুজনেই। শাহিন আছে আমাদের সাথে উত্তরা থেকে, ভাইয়া আমি আপনাদের নতুন বন্ধু, আমার গল্পগুলো খুবই ভালো লাগছে। এমডি রাজ ঢাকা থেকে আছে আমাদের সাথে, শুনছে সে কক্সবাজার থেকে। মাহি যাত্রাবাড়ি থেকে লিখেছে, ভালো লাগছে। সুবর্ণ আছে আমাদের সাথে, সুব্রত আছে আমাদের সাথে নরসিংদী থেকে লিখেছে একটা, আচ্ছা সে শুনছি খুব ভালো লাগছে, অনেক ভয় পাচ্ছি। লিখেছে, আমার নাম হচ্ছে জাহিদুল ইসলাম শাকিল, আমি আপনাদের নতুন বন্ধু, আজকের কাহিনীগুলো খুবই খুবই ভয়ঙ্কর অ্যান্ড শুনতে ভালো লাগছে। জিনাত আছে আমাদের সাথে ঢাকা থেকে, লিখেছে, ভাইয়া আমি আপনাদের নতুন বন্ধু, শুনছি খুব ভয় লাগছে। আকাশ আছে আমাদের সাথে গুলশান থেকে, ডলি আছে আমাদের সাথে কুমিল্লা থেকে, জুহাইন আছে আমাদের সাথে, পকিমন আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে। অসংখ্য বন্ধুরা দেখতে পাচ্ছে আমাদের সাথে এই মুহূর্তে ভৌতিক 90.8 যুক্ত আছে। রাত 2টো পর্যন্ত প্রত্যেকটা মানুষকে থাকার আমন্ত্রণ জানাচ্ছি, বিকজ কিছুক্ষণ পর আমরা ভৌতিক সাহিত্যে চলে যাব এবং সেখানটায় কিন্তু আজকে আপনার জন্য একটি চমৎকার গল্প অপেক্ষা করছে। যারা গল্প লিখে পাঠাতে চান তাদের অ্যাড্রেসটি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, facebook.com/ভৌতিক 90.8 সেই ঠিকানায় আমাদেরকে ইনবক্স করবার চেষ্টা করবেন এবং স্টুডিওতে এসে যারা সরাসরি ঘটনা শেয়ার করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি হচ্ছে দুঃখিত, আরেকবার বলছি, SMS মাধ্যমে তাদেরকে অবশ্যই লিখতে হবে AR লিখে স্পেস নাম স্পেস B90.8, দেন আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 নাম্বারে। ঘটনাটা ঘটে 2 বছর আগে। কাজের ব্যস্ততা আসতে পারবো না, আর জায়গার নামও উল্লেখ করার অনুমতি নাই, তাই আমি দুঃখিত। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা আমার কাকুর সাথে ঘটে। আমি তার মতো করে বলছি। আমি একটি হসপিটালের অ্যাম্বুলেন্স ড্রাইভার। একদিন রাতে একটি লোক এসে আমাকে বলল, ভাই যাবেন? আমি বললাম, কোথায়? লোকটি বলল, অমুক জায়গায়। জায়গাটা দূরে হওয়াতে আমি যেতে চাইলাম না, কিন্তু লোকটার ডাবল ভাড়া দিতে চাইলে আমি রাজি হলাম। যাই হোক, লোকটির সাথে একটি লাশ ছিল। লাশটি দেখে সাধারণভাবে নিলাম একটি লাশটি গাড়ির মধ্যে রেখে আমার পাশে এসে বসেছে। গন্তব্যস্থান পৌঁছাতে লাগবে 4 ঘন্টা। বলে রাখা ভালো, গন্তব্যস্থান ছিল একটি গ্রামে। রওনা দিলাম রাত 10টায়। রাতটা ছিল চাঁদের আলোয় ভরা। গন্তব্যস্থানে পৌঁছালাম তখন ঘড়িতে ঠিক রাত 2:08। লাশ নামিয়ে তারা নিতে নিতে বেঁচে গেল রাত 2:40। লোকটি ভাড়া দিয়ে বলল, এত রাতে যাওয়া ঠিক হবে না। আমি বললাম, আমি চলে যেতে পারবো। এই বলে আমি একাই রওনা দিলাম। গ্রাম এলাকা, চাঁদের আলোতে সবকিছু দেখা যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখি 3 জন লোক একটি খাটিয়া নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। গাড়ির মধ্য থেকে দেখলাম খাটিয়ার মধ্যে সাদা কাফনে জড়ানো একটি লাশ। আমি গাড়ির হর্ন দিলাম। দেখলাম একজন লোক আমার দিকে এগিয়ে এসে বলল, খাটিয়ার অন্য মাথা ধরে একটু সামনে গোরস্থান পর্যন্ত একটু এগিয়ে দিতে হবে। লোকটির চেহারা দেখা যাচ্ছিল না, তবু আমি বললাম, চলেন। খাটিয়ার কাছে গিয়ে যা দেখি তা দেখে আমি ঠিক থাকতে পারলাম না। লাশটি আর অন্য কারো লাশ ছিল না, এটা ছিল আমার নিজের, আমার চেহারার মতো একটি লাশ। আর 3 জনের চেহারা যা দেখলাম, যা দেখার জন্য আমি তৈরি ছিলাম না। একদম আগুনে পুড়ে যাওয়ার মতো, আর চোখ দুটা ছিল আগুনের মতো। যা মনে করলে আজ ভয়ে বুক কেঁপে ওঠে। তারপর আর আমার কিছু মনে নেই।
সকালে আমি নিজেকে যে বাসায় লাশ দিতে গিয়েছিলাম সে বাসায় আবিষ্কার করি। এই ঘটনার পরে আমি ওই অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দেই। ভাইয়ারা, ভালো লাগলে আমার ঘটনাটি পড়ে শোনাবেন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি ঘটনা লিখে আমাদের সাথে শেয়ার করবার জন্য। facebook.com/asianradio সেই ঠিকানায় আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন। কমেন্ট করবেন শুধুমাত্র সেই অ্যাড্রেসে, এবং কেউ কেউ রয়েছে ইনবক্স করছেন আমাদেরকে কমেন্টগুলো। ইনবক্সে যারা আপনাদেরকে কমেন্ট করছেন তাদের কমেন্ট রিড আউট হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। এনিওয়েজ, আমরা সেই অ্যাড্রেসে একটি শুরুতেই পোস্ট দিয়েছিলাম, ভৌতিকের পোস্ট। সেই পোস্টটিতে যদি আপনি কমেন্ট করেন তাহলে সেটি পড়া হওয়ার সম্ভাবনা বেশি। এমডি রানা বলছেন, ভাইয়ারা হাউ আর ইউ, আমার নাম হচ্ছে ফাতেমা তাবাসসুম, আমি আমার ভাইয়ের মোবাইল দিয়ে তোমাদের কমেন্ট করছি। তোমাদের গল্পগুলো খুব ভালো লাগছে। আর ভাই, আমার মামাতো ভাই ফারুক তোমাদের শুনছে, ওকে ওয়েলকাম করে দাও। ওয়েলকাম করে দিলাম। তহিদ আহমেদ বলছে, ভাই কেমন আছো? তোমাদের অর্থাৎ ভৌতিকের নিয়মিত একজন শ্রোতা, আমার কমেন্ট পড়া হয়েছে অলরেডি। এলো কেশি রাজকুমারী বলছেন, চিরাগাং থেকে আপনাদের স্টেশনের কানেকশন কিসের জন্য পাওয়া যায় না? অবশ্যই সেটার জন্য আমাদের একটি অ্যাড্রেস রয়েছে। অ্যাড্রেসটি হচ্ছে www.asianradio908.com। সেখান থেকে সুদূর আমেরিকা, দুবাই সহ বিভিন্ন কান্ট্রি থেকে, যুক্তরাজ্য থেকে আমাদেরকে অনেকেই শুনছেন। আপনিও চাইলে সেখান থেকে শুনতে পারেন। এমডি নাইম হোসেন বলছে, আজকাল ভৌতিকটা অনেক ভালো হচ্ছে। ওকে, ইব্রাহিম মালিক তিনি আমাদের সাথে রয়েছেন। আশরাফুল কবির একে তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। আপনি কমেন্ট করতে চাইলে সেই একই অ্যাড্রেস facebook.com/asianradio, সেখানে আপনি কমেন্ট করবেন। এবং যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তাদের জন্য অ্যাড্রেস হচ্ছে AR লিখে স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আর একটি স্পেস দিয়ে নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 নাম্বারে। আর SMS করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। লিখেছে আমাদেরকে অধরা নারায়ণগঞ্জ থেকে, ভাইয়া আমার ছোট ভাই ভয়ে কান্না করে দিয়েছে। নাসিম খান আছে আমাদের সাথে, থ্যাঙ্কস জানিয়েছে। সেতু অ্যান্ড সাগর গ্যান্ডারিয়া থেকে, আচ্ছা তারা সবাই শুনছে। আমরা লেগেছে শাহজাদপুর থেকে আমাদের সাথে আছে রিদ ওয়ান আছে আমাদের সাথে। আজকে ভৌতিক অন্যরকম লাগছে। আমরা লেগেছে আজাদ আছে আমাদের সাথে, ওয়েলকাম জানাচ্ছি। মিথু আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে। জিম কাজীপাড়া থেকে নতুন বন্ধু, ভালো লাগছে, ওয়েলকাম করছে আপনাকে ভৌতিক 90.8-এ। শিমু আছে আমাদের সাথে মোহাম্মদপুর থেকে। সুইট আপুর গল্পগুলো অনেক ভালো লাগছে। সেতু আছে, ফারদিন আছে আমাদের সাথে, সে এবং তার অনেকগুলো লিখেছে। সে আই লাইক ভৌতিক ভেরি মাচ, আমরা লিখেছে। মনোয়ার আছে আমাদের সাথে রংপুর থেকে। কনক আছে আমাদের সাথে আছে। তার মধ্যে আল আফির আছে আমাদের সাথে। এমডি আপন আছে আমাদের সাথে। আচ্ছা নৌমি আছে, সে শুনছে এবং তার অনেকগুলো বন্ধু আছে। রুবেল আছে আমাদের সাথে ঢাকা থেকে, থ্যাঙ্কস জানিয়েছে। আরেকটা বন্ধু মিরপুর থেকে মেহেদি হাসান আছে আমাদের সাথে। জুয়েল আছে উত্তরা থেকে, শুনছে। আরো ভালো কিছু শুনতে চায়। রাজু আহমেদ আছে আমাদের সাথে। রকিব আছে আমাদের সাথে, লিখেছে আমি আপনাদের নতুন বন্ধু। মেহেদি হাসান ইস্তিয়াক আসতে যাচ্ছে, ফোন নাম্বার দিয়েছে। অসংখ্য মুহাইমিনুল ইসলাম, আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সে ঘটনাটি আমার চাচার সাথে ঘটে যাওয়া। আমার চাচা একদিন তার বোনের বাড়িতে বেড়াতে যায়। আসতে আসতে তার অনেক রাত হয়ে যায়। চাচা সাইকেল দিয়ে বাড়ি আসার জন্য রওনা দেয়। পথের মধ্যে একটা ব্রিজ ভেঙেছিল, তাই নদীর কিনারা দিয়ে আসতে হয়। সে দেখে একজন লোক বাঁশি বাজায়। চাচাকে লোকটি সাইকেল থেকে নামতে বলে। চাচা সাইকেল থেকে নেমে লোকটির কাছে গেল। যাওয়ার পর লোকটি বলল, এই নাও বাঁশি বাজাও। তখন চাচা তাকে বলছে, রাত অনেক হয়ে গেছে, বাড়ি যেতে হবে। কিন্তু লোকটি চাচাকে কিছুতেই আসতে দিচ্ছে না। চাচা সাইকেল মাটিতে ফেলে দেয় এবং চাচার সাথে অনেক দস্তাদস্তি চলতে থাকে। চাচা বুঝতে পারছে যে এটা কোনো মানুষ না, তার শরীরটা এমন যে পুরো শরীরটাকে পিচ্ছিল এবং পচা গন্ধ। চাচা ভয় পেয়ে যায়। এমন সময় আরেকটি লোক এসে লাইট দিয়ে লোকটিকে বলে, কে ওখানে, এত শব্দ কিসের? তখনই চাচা দেখে তার সাথে
পার্সি করার ওই লোকটি এখন আর নেই। তারপর চাচা লোকটিকে ঘটনাটি খুলে বলে। সে বলে এটা মানুষ না, একটা ভূত ছিল। চাচা ভয় পায়। ভালো লাগলে পড়ে শোনাবেন। আরেকটা গল্প আমরা শুনে ফেললাম, এবং গল্প না, মূলত সেটি ছিল ঘটনা, যেটি আপনাদের শ্রোতাদের ভেতর থেকে একজন আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আপনার জন্য লেখার অপশনটি সব সময় খোলা রয়েছে এবং সেটি 24/7 আমাদেরকে লিখে পাঠাতে পারবেন। সেটার জন্য অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথেই রয়েছি প্রডিউসার কাব্য শাহরিয়ারকে নিয়ে। ঠিক এই মুহূর্তে আমরা যেটা করব, ভৌতিক সাহিত্যে চলে যাব এবং সেখানকার একটা চমৎকার গল্প আমরা শুনে ফেলবো নাটক আকারে। সো এই গল্পটা শুনে আমরা ফিরবো আপনার কমেন্ট এবং SMS গুলো নিয়ে। সাথেই থাকুন। ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজেগুজে তৈরি হচ্ছিলাম। হঠাৎ কোত্থেকে এসে বাধা দিল প্রচন্ড ঝড় বৃষ্টি। মুহুর্মুহু বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থাটা আরো সাংঘাতিক করে ফেলল। মনমরা হয়ে বসে রইল। সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল, তখন দেখলুম ছোট মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছেন। একটু পরে পোশাক বদলে একটা লণ্ঠন জেলে ছোট মামা ঘরে ঢুকলেন। আমাকে দেখে বললেন, এ কিরে পটু, তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে? বললুম, ধুস, ফুটবল ম্যাচ পণ্ড হয়ে গেল। ছোট মামা টেবিলে লণ্ঠন রেখে বললেন, তাতে কি হয়েছে? যে আমার ঝাপুই তলা বনাম কাকুর হাটির খেলা, ও খেলা কি দেখার যোগ্য? একথা বলে উনি ফিক করে হাসলেন। চাপা স্বরে ফের বললেন, চল বেরিয়ে পড়ি। একটু অবাক হয়ে বললুম, কোথায়? ছোট মামা আরো চাপা স্বরে বললেন, বেরার সময় শর্টকাটে সিংহি মশাইয়ের বাগানের পাশ দিয়ে এলুম। বলেই বিশ্বাস করবি না পটু, ঝড় বৃষ্টির চোটে বাগানে সব আম পড়ে গেছে। এই জ্যৈষ্ঠ মাসের আম, বুঝলি তো, সবই গাছ পাকা। অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোট মামা? তুই একটা বোকার বোকা। ছোট মামা একটু চটে গেলেন। বিদ্যুতের ছটায় দেখলুম না, সারা বাগানের তলায় আম ছড়িয়ে আছে। চল কুড়িয়ে আনি। কিন্তু ছোট মামা, বাগানে ভোলা আছে যে। ভোলা সাংঘাতিক লোক। ভোদা বলছিল সিঙ্গি মশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন। দেখতে পেলেই আমার কথাই বাধা দিয়ে ছোট মামা বললেন, বোধা তোর সেও বোকা। সিঙ্গি মশাই বন্দুক দেবেন বোলাকে? বোলা বন্দুক ছুটতে জানে? তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে সিঙ্গি মশাইয়ের বাড়িতে যে ডাকাত পড়বে তুই জানিস না? ওর দেরি করা ঠিক না। দোনামোনা করে বললুম, বন্দুক না পেলেও ভোলা খুব সাংঘাতিক লোক ছোট মামা। ওর গোপ আর চোখ দুটো দেখলেই ভয় করে। ছোট মামা আমার কথায় কান দিলেন না। কোত্থেকে একটা চটের থলে আর টর্চ নিয়ে এলেন। বললেন, ভোলা এতক্ষণে খেতে গেছে, চলে আয়। আর শোন, জুতো খুলে ফেল, খালি পায়ে যাব। সিঙ্গি মশাইয়ের আমবাগানটা গ্রামের শেষে মাঠের ধারে। বাগানের মধ্যিখানে একটা মাচার উপর ছোট্ট ছাউনি আছে। ভোলা সেখানে বসে বাগান পাহারা দেয়। সে দারুণ ধূর্ত লোক। বাগানের আনাচে কানাচের কেউ পা বাড়ালে কি করে সে টের পেয়ে যায় কি জানে। টের পেলেই এমন হাঁক ছাড়ে যে পিলে চমকে যায়। গত মাসে কচি আম কুড়োনোর জন্য বোধার সঙ্গে গিয়ে কি বিপদে না পড়েছিলুম। আমি তো দিশেহারা হয়ে পালিয়ে বেঁচেছিলুম। ওদিকে ভোদা ওর হাতে ধরা পড়ে সে কি এক কেলেঙ্কারি। ভোদাকে শাস্তিটা অবশ্যই দিয়েছিলেন ভোদার বাবা হাবল বাবু। পাড়া শুদ্ধ লোকের সামনে কান ধরে ওঠবোস করানোর শাস্তি। ভোদা কিছুদিন বাড়ি থেকে লজ্জায় বেরোতে পারেনি।
স্কুলে যাওয়া তো দূরের কথা। সেই কথা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু ছোট মামার অবাধ্য হওয়ার সাহসও আমার নেই। তাছাড়া ছোট মামা না থাকলে কে আমাকে শহরে কিংবা গঞ্জের মেলায় নিয়ে যাবে? পৃথিবীতে সবসময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটছে। ছোট মামা না নিয়ে গেলে আমি একা সেসব দেখতেই যে পাবো না। সন্ধ্যার অন্ধকার আজ বেজায় গাঢ়। আকাশের কোনায় দূরে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক। চারদিকে ব্যাঙ পোকামাকড়ের তুলকালাম গান জুড়ে দিয়েছে। সিংহে মশাইয়ের আমবাগানের দিকে যত এগুচ্ছি তত অস্বস্তিটা বেড়ে যাচ্ছে। ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চের আলো ফেলে হাঁটছেন। তার পেছনে থলে হাতে আমি হাঁটছি। কতক্ষণ পরে ছোট মামা থমকে দাঁড়িয়ে চাপা স্বরে বললেন, ওলার কুড়ে ঘরটাতে লন্ডন জ্বলছে বটে, তবে বাজি রেখে বলতে পারি বেটার ছেলে নেই। কি করে বুঝলেন ছোট মামা? দিঘির পাড়ে টর্চের আলোয় দেখলুম না, ওলা ওখান দিয়ে তো কেটে যায়। ভোলার টর্চ আছে বুঝি? থাকবে না? তুই বড্ড বোকা পটু। রাত বিরেতে টর্চ ছাড়া কেউ বাগান পাহারা দিতে পারে? তবে আর কথা নয়, আয় তোকে বাগানের শেষ দিকটায় একখানে বসিয়ে রাখবো, আর আমি আম কুড়িয়ে আনবো। চুপচাপ বসে থাকবি কিন্তু। ছোট মামা কথাটা বলতে গিয়ে পারলুম না। ভোদা বলেছিল ওই বাগানের কোন গাছে কবে কে নাকি গলায় দড়ি দিয়ে মরেছিল, আর ভূতটা এখনো আছে। তবে সে ভোলার ভয়ে বেরুতে পারে না। ভোলা বাগানে না থাকলে তবেই সে বেরিয়ে এসে লোকদের ভয় দেখায়। তো ছোট মামা ধমক দিলেন চাপা গলায়, চুপ, খালি ছোট মামা আর ছোট মামা। এই কথা বলে এবার আমাকে প্রায় টানতে টানতে নিয়ে চললেন। জল কাদা জমে আছে ঘাসের ফাঁকে। পা পড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ হচ্ছে। প্রতিবারই ধমক খাচ্ছি। টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটতে কি হচ্ছে? ঠিক কথা। আসলে আমি সেই ভূতটার কথা ভেবে এদিকে ওদিকে তাকাচ্ছিলাম। ভোলা যে এখন বাগানে নেই। কিছুক্ষণ পরে ছোট মামা আমাকে একখানে দাঁড় করিয়ে বললেন, তুই এখানে বসে থাক, আমি গাছ পাকা আম ছাড়া কুড়বো না। ওই দেখ কত পাকা আম। টর্চের আলোয় হলুদ কয়েকটা আম দেখতে পেয়ে আমি ভূতের ভয়টা ভুলে গেলুম। এইসব আম নাকি সেরা জাতের আম, একটু আঁশ নেই, একেবারে ক্ষীরের সন্দেশের মতো নাকি স্বাদ। থলে নিয়ে ভিজে ঘাসে বসে থাকা যায় না, তাই উঠে দাঁড়ালুম। ছোট মামা এদিকে ওদিকে টর্চের আলো ফেলে পাকা আম কুড়িয়ে আনছেন। মিঠে গন্ধে আমার মুখে জল আসছে, কিন্তু এখন কি আম খাওয়ার সময়? থলে প্রায় অর্ধেক ভরে গেল কিছুক্ষণের মধ্যেই। ছোট মামা বললেন, এবার আমি যাচ্ছি বাতাসা ভোগ গাছটার কাছে, খাস আম, বুঝলি পটু? তুই চুপচাপ বসে থাক, তবে কান খাড়া করে রাখবি কিন্তু। ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে, শুনতে পেলেই তুই ডাকবি আমাকে। ছোট মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র গুড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। কোন গাছের মাথায় পাখি ডানার জল ঝাড়ল। সেই শব্দে আমার বুক ধড়াস করে উঠেছিল, কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ আমার ভয়টাই ক্রমশ তাড়িয়ে দিচ্ছিল। কতক্ষণ পরে ধূপ ধূপ শব্দে ছোট মামা এসে গেলেন। না, গাছটা খুঁজে পেলুম না। ওদিকে দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম, ভোলা আসছে। ছোট মামা, বড্ড অন্ধকার যে। টর্চ জ্বালিয়ে আর ভোলা দেখতে পাক, তাই না?
খালি বোকার মতো কথাবার্তা। তোলাটা আমায় দে, আর আমার এই হাতটা ধর, ছাড়বি না বলে দিচ্ছি। ছোট মামা আম ভর্তি থলেটা নিলেন, কিন্তু ওর একটা হাত ধরেই ছেড়ে দিলুম। উহ, কি সাংঘাতিক ঠান্ডা হিম হাত। ছোট মামা বললেন, কি হলো, হাত ছাড়লি কেন? আপনার হাত যে বিচ্ছিরি ঠান্ডা। দূর বোকা, জল কাদা ঘেটে আম কুড়িয়েছি, হাত ঠান্ডা হবে না? চল আয় শিগগিরি। এই সময় সত্যি ভোলার হেড়ে গলার গান শুনতে পেলুম। ছোট মামার বরফের মতো ঠান্ডা হাতটা অগত্যা চেপে ধরে থাকতেই হলো। ছোট মামা এবার প্রায় হন্ততন্ত হয়ে দৌড়ুচ্ছেন, আমিও দৌড়ুচ্ছি। কতক্ষণ দৌড়েছি জানি না, আমি এবার হাঁপিয়ে পড়েছিলাম। কাঁদো কাঁদো গলায় বললুম, ছোট মামা আমার পা ব্যথা করছে যে। ছোট মামার মনে দয়া হলো, বললেন, অনেকটা পথ ঘুরে আসতে হলো, কিন্তু কি আর করা যাবে, এবার আস্তে সুস্তে যাওয়া যাক। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, এখানে ওখানে ঝাঁকে ঝাঁকে জোনাকি জ্বলছে। কাছে কোথায় আচমকা শিয়াল ডাকতে থাকলো। একটু ভয় পেয়ে বললুম, আমরা কোথায় এসে পড়েছি ছোট মামা? নদীর পাড়ে, বুঝলি না? ভোলার চোখ রাত বিরতেও দেখতে পাই, তাই পুরো গ্রামটার পাশ দিয়ে ঘুরতে হলো। ছোট মামা অদ্ভুত শব্দে হাসলেন। তা পটু, এবার একটা আম টেস্ট করে দেখি, কি বলিস? সিঙ্গি মশাইয়ের বাগানের আমের নাকি এত নাম ডাক, দেখি সত্যি কিনা। ছোট মামা সেখানেই বসে পড়লেন, তারপর তেমনি অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন। চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি, এবার আমাকেও একটা আম খেতে দেবেন ছোট মামা। কিন্তু উনি যেন আমার কথা ভুলেই গেছেন, ক্রমাগত আম খাচ্ছেন আর আটিগুলো ছুঁড়ে ফেলছেন। শব্দ শুনে বুঝতে পারছি এগুলো জলেই পড়ছে। কিছুক্ষণ পরে না বলে পারলুম না, কেমন আম ছোট মামা? জিভে একটা শব্দ করে ছোট মামা বললেন, ফার্স্ট ক্লাস। তুই খেলে টের পেতিস পটু, কিন্তু কি আর করা যাবে, সবগুলো যে আমি ঝোঁকের বসে খেয়ে ফেললুম। প্রায় ভ্যা করে কেঁদে ওঠার মতো বললুম, সব? হ্যাঁ, তোর কথা মনেই ছিল না, বরং তার বদলে তোকে একটু আদর করি। এ কথা বলে ছোট মামা আমার মাথায়, তারপর মুখে হাত বুলোতে থাকলেন। কি অসহ্য ঠান্ডা হাত! আমি চেঁচিয়ে উঠলুম, আর না ছোট মামা, বড্ড ঠান্ডা লাগছে যে। আমের গন্ধ কেমন মিঠে, টের পাচ্ছিস? বল পটু, এই নে আমার হাত শোক। ছোট মামার আঙ্গুল আমার নাকে ঢুকতেই আঙ্গুলটা চেপে ধরলুম, তারপর টের পেলুম আঙ্গুলটা বেজায় শক্তও বটে। আঙ্গুল না হাড়? রাগে দুঃখে কেঁদে ফেললুম। ছোট মামা আদুরে গলায় বললেন, কাঁদে না সোনা, কাঁদে না, কাল তোমায় আম খাওয়াবো। এবার আমি নদীর জলে হাত ধুয়ে আসি। ছোট মামাজি এমন অদ্ভুত কাণ্ড করবেন কল্পনাও করিনি। উনি উঠে গেলেন হাত ধুতে, তো গেলেনই, আর ফেরার নাম নেই। জলের উপর এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেলুম। আবার একদল শিয়াল ডেকে উঠল। তখন ভয় পেয়ে ডাকলুম, ছোট মামা, ছোট মামা, কিন্তু কোনো সাড়া এলো না। আমি এবার মরিয়া হয়ে আরো জোরে ওকে ডাকতে থাকলুম। কিছুক্ষণ পরে একটু দূরে টর্চের আলো ঝিলিক দিল, তারপর ছোট মামার গলা ভেসে এলো, পটু, এ পটু। সাড়া দিলুম। ছোট মামা দৌড়তে দৌড়তে কাছে এলেন, তারপর টর্চের আলোয় খালি থলে দেখে প্রচন্ড খাপ্পা হয়ে বললেন, বিশ্বাসঘাতক, এইটুকু ছেলের হাড়ে হাড়ে এত বুদ্ধি, নদীর ধারে শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছে।
হায় হায়, সবগুলো আমার একা সাবার করেছে। অবাক হয়ে বললুম, ছোট মামা আপনি তো। উনি থাপ্পড় তুলে বললেন, আমি তো মানে মিথ্যুক কোথাকার। না ছোট মামা, আপনি তো আমাকে এখানে এনে আমগুলো একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন। শাট আপ, দেখি তোর মুখ শুকে। আমার মুখে আমের গন্ধ পেয়ে ছোট মামা আরো তর্জন গর্জন জুড়ে দিলেন। ওকে কিছু বলার সুযোগ পাচ্ছিলাম না। একটু পরে উনি হতাশ হয়ে ভিজে ঘাসে বসে পড়লেন। বাতাসা ভোগ আম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই। ভাবলুম ভোলা আসছে টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস। বাড়িতে তোকে পেলুম না, তারপর তোকে ডেকে ডেকে হয়রান। পটুরে, তুই এমন করবি ভাবতেই পারিনি। বিশ্বাস করুন ছোট মামা, আমি আম খাইনি, আপনি খেয়েছেন। আবার মিথ্যে কথা, তোর মুখে আমের গন্ধ। আপনি তো আদর করেছিলেন এটো হাতে। কি সাংঘাতিক ঠান্ডা আপনার হাত। আমার হাত ঠান্ডা? বাজে কথা বলবি না। এই কথা বলে ছোট মামা ওর একটা হাত আমার গলায় ঠেকালেন। বল, এবার বল, আমার হাত ঠান্ডা না গরম? কি আশ্চর্য, ছোট মার হাত তো মোটেও তেমন ঠান্ডা নয়। অমনি বুকটা ধড়াস করে উঠল। তাহলে কে ছোট মামা সেজে আমাকে নদীর ধারে শ্মশানে এনেছিল? তার আঙ্গুলটার নিরেট হাড় কেন? আর ভাবতে পারলুম না। কাঁদো কাঁদো গলায় বললুম, ছোট মামা, তাহলে সিঙ্গি মশাইয়ের বাগানের সেই গলায় ধরে ভুট্টা আপনি সেজে আমাকে এখানে টেনে এনেছিলেন। শাট আপ। এই কথা বলে ছোট মামা উঠে দাঁড়ালেন। খালি বাজে গপ্প, মৃত্যুক, লোভী, বিশ্বাসঘাতক। তোর শাস্তি পাওয়া উচিত। থাক তুই এই শ্মশানে পড়ে, আমি চললুম। ছোট মামা দৌড়তে থাকলেন। আমি মরিয়া হয়ে ওকে অনুসরণ করলুম। ভাগ্যিস ওকে টর্চ জেলে দৌড়তে হচ্ছিল, আর ওর নাগাল পেতে অসুবিধে হচ্ছিল না। যাই হোক, বাড়ি ফিরে দুজনেই ঘটনাটা চেপে গিয়েছিলাম। ছোট মামা বলে দিলে মা ওকে খুব বকাবকি করতেন। আমি বললে শুধু মা নন, বাবাও আমাকে মিথ্যুকের চূড়ামণি আর পেটুক সাব্যস্ত করে একটা জব্বর শাস্তি দিতেন। ছোট মামার রাগ পড়তে 3 দিন লেগেছিল। তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেননি। আমার মনে এই দুঃখটা আজও থেকে গেছে। তবে ঠকে শিখেছি, আম কুড়োতে গেলে সাবধান থাকাই উচিত। আর হ্যাঁ, বোদাকে ঘটনাটা চুপি চুপি বলতেই সে আমায় চিমটি কেটে বলেছিল, তুই সত্যি বড্ড বোকা পটু। গলায় ধরে ব্যাটার ছেলে যখন আম সাবার করছিল, তুই রাম চাইলেই পারতিস। রাম নামে সব ভূত জব্দ, আমের বদলে রাম, মনে রাখিস। আমরা ভৌতিক সাহিত্যের যে চমৎকার একটা গল্প ছিল, সেই গল্পটা শুনে ফেললাম। ঠিক এই মুহূর্তে আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছে, এবং দেখতে দেখতে আমাদের সময়টা শেষ হয়ে গেছে। এবং পুরো ভৌতিক গল্প বর্ণনায় যিনি ছিলেন আজহারুল ইসলাম রনি ভাই ছিলেন, আর যে খালিদ, এবং শেষের দিকটায় আমার ভয়েস দেবার সৌভাগ্য হয়েছে। SMS মাধ্যমে যারা যারা রয়েছেন তাদের SMS একটু পড়তে চাই।